অটোমেটিক পোস্ট সেকশনে, টিমসের জেনারেল পোস্ট সেকশনে আপলোড হয়ে যায়। ওখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারবা এবং ওখানেও রান করে তোমরা দেখতে পাবা। এটা 20 ডেজ পর্যন্ত ওখানে থাকবে, স্টে করবে 20 ডেজ। সো 20 ডেজের মধ্যে চাইলে তোমরা দেখতে পাবা। ওকে, সো আমরা শুরু করি। দেখো ফার্স্টে আমাদের যে টপিকটা সেটা হচ্ছে আমরা হিট এনার্জি এবং টেম্পারেচার, এই দুইটা বিষয় নিয়ে আমাদের ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। আমরা যেভাবে শিখে এসেছিলাম এটা ছিল আমাদের আউটার ভিউ, দ্যাট মিনস আমরা যেভাবে ভিউ করতে পারি। কারো একজন স্পিকার আনমিউট অবস্থায় আছে, মিউট করে দাও। দেখো এখানে আমাদের তিনটা ডায়াগ্রাম আমি এখানে ড্র করেছি। দেখো ফার্স্ট অন সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস, এই তিনটা ডায়াগ্রামের মধ্যে কি কি ডিফারেন্স আছে? ডায়াগ্রাম দেখে কেউ কি আমাকে আইডেন্টিফাই করে বলতে পারবা যে সলিড, লিকুইড এবং গ্যাস, এই তিনটা ডায়াগ্রাম দেখে আমি এই ডিফারেন্সগুলো এখান থেকে পেয়েছি? হ্যাঁ স্যার, আমি এখানে বলি স্যার, ওই সলিডের মধ্যে ক্লোজনেস কণাগুলো একসাথে, আর লিকুইডের আর একটু দূরত্ব দূরত্ব একটু বেশি এবং গ্যাসের ক্ষেত্রে দূরত্ব গ্যাসের মধ্যে দূরত্ব আরো বেশি। একটা ডিফারেন্স তুমি বুঝতে পেরেছো? কণাগুলো একে অপরের সাথে পরস্পর লাগা থাকে, লিকুইড একটু হ্যাঁ, মানে দূরে দূরে ছেড়া থাকে, গ্যাসে হচ্ছে আর আর গ্যাসে লিকুইডের মধ্যে আরো কম্পন বেশি। আরো দূরে দূরে থাকে। এইটা ছাড়া কি আর হ্যাঁ, এইটা তোমরা একটা ডিফারেন্স দেখতে পেয়েছো? ওকে, এটা ছাড়া কি আর কোনো ডিফারেন্স এখানে বোঝা যায়? এই ডায়াগ্রাম দেখে কি মনে হচ্ছে আর কোনো ডিফারেন্স আছে? এনার্জি স্যার ওদের যে কম্পোনেন্ট, আকর্ষণ শক্তি, দেখো এনার্জি শক্তি স্যার, হ্যাঁ শক্তির ধরতে পরিমাণ, পেরেছো। হ্যাঁ ধরতে পেরেছো। বিষয়টা কি, দেখো এখানে দেখো সলিডের ক্ষেত্রে কি হচ্ছে, ভাইব্রেশন, এদের যে এই যে মলিকুলের যে ভাইব্রেশন, মলিকুলের যে কম্পন আমরা বলতে পারি, যে রুম টেম্পারেচারে এটা সলিড, আমাদের রুম টেম্পারেচার 25°C, রুম টেম্পারেচারে এটা সলিড, রুম টেম্পারেচারে এই অবজেক্ট লিকুইড এবং রুম টেম্পারেচারে এই অবজেক্ট গ্যাস। তো রুম টেম্পারেচারে সলিডের মলিকুলগুলা বা সলিডের মধ্যে যে কণাগুলো আছে এগুলা কিন্তু একদম জিরো ভাইব্রেশনে থাকে না। জিরো ভাইব্রেশন মানে কি, তাদের যে একদম কোনো কম্পন হচ্ছে না তা না। তোমার হাতে যে পেন আছে, তুমি যে টেবিলে বসে আছো, তোমার সামনে যে ল্যাপটপ মোবাইল আছে, সবাই সলিড। কিন্তু এই সলিড এরকম না যে এর ভিতরে যে কণাগুলো দিয়ে এই সলিড গঠিত, এই কণাগুলো যে একদম ভাইব্রেশন ছাড়া জিরো ভাইব্রেশনে আছে। এই রুম টেম্পারেচারে তুমি যে রুমে বসে আছো সেই রুমে যে টেম্পারেচার, সেই টেম্পারেচারে এই কণাগুলোর মধ্যে যে কোনো ভাইব্রেশন হচ্ছে না তা না, কিছু পরিমাণ ভাইব্রেশন এখানে আছে। সেই ভাইব্রেশনের পরিমাণ কমতে থাকে, টেম্পারেচার যত কমবে ভাইব্রেশন কমবে, কমতে 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 একটা সার্টেন টেম্পারেচারে গেলে সেটা জিরো হয়ে যায়, এবং যে টেম্পারেচারে এটা জিরো হয় সেটাকে আমরা বলি, সেটা হচ্ছে মাইনাস সুপার ক্রিটিক্যাল টেম্পারেচার। সেটা বলা হয়, এটাকে আমরা যে টেম্পারেচারের ভ্যালু, সেই টেম্পারেচারের ভ্যালুটা হচ্ছে 0 কেলভিন। টেম্পারেচার ভ্যালুটা কত? 0 কেলভিন, মানে মানে হচ্ছে -273°C, 0 কেলভিন বা -273°C। সো এই যে টেম্পারেচারে গেলে ভাইব্রেশন জিরো হয়, আসলে ওই টেম্পারেচারে পৌঁছানো সম্ভব নয়, এটা একটা তাত্ত্বিক টেম্পারেচার, প্র্যাকটিক্যালি ওই টেম্পারেচার পর্যন্ত যাওয়া এখন পর্যন্ত সম্ভব না, আর ফিউচারেও হবে কিনা নট শিওর। সো সেই অবস্থায় গেলেই শুধুমাত্র সলিডের ভাইব্রেশনটা জিরো হতে পারে। এখন সলিড, লিকুইড এবং গ্যাস, এই তিনটার মধ্যে কোন কোন স্টেটে বা কোন সাবস্টেন্স এর ভাইব্রেশনটা বেশি? সলিডের ভাইব্রেশন বেশি নাকি লিকুইডের নাকি গ্যাস? দেখো গ্যাসের ভাইব্রেশন বেশি, তাই না? গ্যাসের মলিকুলগুলো ভাইব্রেট করছে বেশি ভাইব্রেশন, তার থেকে লিকুইডের ভাইব্রেশনটা কম্পারেটিভলি কম, তার থেকে সলিডের ভাইব্রেশন কম্পারেটিভলি আরো কম। সো আমি যদি এখন বলি যে এখানে দেখো গ্যাস, লিকুইড এবং সলিড, এই তিনটার মধ্যে ইন্টারনাল এনার্জি মানে অভ্যন্তরীণ শক্তি, এটা কি সলিডের ক্ষেত্রে বেশি হবে নাকি লিকুইডের ক্ষেত্রে বেশি হবে নাকি গ্যাসের ক্ষেত্রে বেশি হবে? গ্যাসের ক্ষেত্রে বেশি স্যার। তার ক্ষেত্রে বেশি হবে ইন্টারনাল এনার্জি, অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুল। কোন একটা সাবস্টেন্স, দেখো একটু বুঝে নাও, কোন একটা সাবস্টেন্স তার ইন্টারনাল এনার্জি বলতে কি বোঝায়? ইন্টারনাল এনার্জি বলতে বোঝানো হচ্ছে যে তার যে মলিকুলগুলো, ওই মলিকুলগুলোর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি,
এর পরিমাণকে আমরা ইন্টারনাল এনার্জি হিসেবে আইডেন্টিফাই করতে পারি। মলিকুলগুলোর অ্যাভারেজ কাইনেটিক এনার্জি মানে মুভমেন্ট এর জন্য বা ভাইব্রেশনের জন্য তার ভিতরে যে মুভিং এনার্জিটা রাইজ হচ্ছে, সেই মুভিং এনার্জির পরিমাণ যত বেশি তার ইন্টারনাল এনার্জির পরিমাণ তত বেশি। সলিড, লিকুইড, গ্যাস, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভাইব্রেশন বা মুভমেন্ট সবচেয়ে বেশি হচ্ছে গ্যাস পার্টিকেলগুলার বা গ্যাস মলিকুলগুলার ভাইব্রেশন বেশি। তার মানে এখানে আমরা যদি তিনটা স্টেট চিন্তা করি, তিনটা স্টেট চিন্তা করলে গ্যাসিয়াস স্টেটে যে সাবস্টেন্সটা আছে এই সাবস্টেন্সের ইন্টারনাল এনার্জি গ্রেটার, ইন্টারনাল এনার্জি বেশি। আচ্ছা, এখন দেখো আমি যদি একটা অবজেক্টকে কনসিডার করি, সাপোজ এটা হচ্ছে আইস, এটা কি সলিড, সলিডটা কি আমি ওয়াটার চিন্তা করলাম, ওয়াটারের সলিড স্টেট হচ্ছে আইস। ধরে নাও যে আমাদের এই সলিড সাবস্টেন্সটা হচ্ছে আইস, আমি ধরে নিলাম এটা আইস, আর এটা ধরে নিলাম এটা ওয়াটার। একই সাবস্টেন্স আমি কনসিডার করব, এটা ওয়াটার আর এটা হচ্ছে ওয়াটার ভ্যাপার অথবা স্টিম, ওয়াটার ভ্যাপার অর স্টিম। এখন একই সাবস্টেন্সের আইস স্টেট, দ্যাট মিন্স ওয়াটারের সলিড স্টেট হচ্ছে আইস, আর ওয়াটারের লিকুইড স্টেট হচ্ছে ওয়াটার, এবং ওয়াটারের গ্যাসিয়াস স্টেট হচ্ছে স্টিম। স্টিম, আইস, ওয়াটার অ্যান্ড স্টিম। ওকে, সো এখন তুমি ইন্টারনাল এনার্জির সাথে এদের স্টেটগুলো একটু চিন্তা করো, যে সলিডের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি কম, তো সলিডের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি কম, তাহলে কি হবে, এখানে তার টেম্পারেচার যে টেম্পারেচারে থাকবে সেই টেম্পারেচারটাও কম হবে। এই টেম্পারেচারটা হচ্ছে 0°C। খেয়াল করো যে ইন্টারনাল এনার্জি কম হচ্ছে, তার মানে কি তার ক্ষেত্রে তার টেম্পারেচারটাও কম। তার যে টেম্পারেচার, তার যে বডিতে আমরা যদি থার্মোমিটারের মাধ্যমে তার টেম্পারেচার মেজার করি তাহলে তার টেম্পারেচারটা কম হচ্ছে। সলিডের ক্ষেত্রে হচ্ছে 0°। একই সাবস্টেন্স যখন লিকুইড অবস্থায় আসছে তখন তার ইন্টারনাল এনার্জি বেশি, তার মানে মলিকুলের ভাইব্রেশনগুলো বেড়ে গিয়েছে এবং তার ইন্টারনাল এনার্জি বেড়ে গিয়েছে। ইন্টারনাল এনার্জি বাড়ার দরুন তার যে টেম্পারেচার, আমি যদি এখানে একটা থার্মোমিটার ইউজ করি, থার্মোমিটার ইউজ করলে আমি এইখানে তার টেম্পারেচার দেখবো রুম টেম্পারেচার কাছাকাছি, ধরে নিলাম সেটার 25 থেকে 30°C। সো লিকুইড অবস্থায় যখন ওয়াটার তখন তার টেম্পারেচার 25°C। আচ্ছা, এরপরে দেখো স্টিম, তাহলে স্টিমে কি হবে, স্টিমে আমরা যদি থার্মোমিটার ইউজ করি তখন আমরা টেম্পারেচার কত পাবো স্টিমের 100 ক্ষেত্রে? প্লাস মানে 100 স্যার 100°C, 100°C। তাহলে এখানে দেখো ইন্টারনাল এনার্জি যত বেশি তার তার বডিটা তত বেশি গরম, তাই না, তার টেম্পারেচারও তত বেশি। আমি একই সাবস্টেন্স চিন্তা করলে ইন্টারনাল এনার্জির সাথে টেম্পারেচারের যে একটা রিলেশন বা ইন্টারনাল এনার্জি বেশি হলে তার বডি টেম্পারেচারটাও যে বেশি হবে, সেই বিষয়টা এখান থেকে আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে আমরা যদি এই স্টেটগুলো চেঞ্জ করতে চাই কিভাবে পসিবল। আমি সলিড থেকে লিকুইডে আসতে যাচ্ছি, সলিড থেকে লিকুইডে আসতে যাচ্ছি, অবশ্যই আমাকে বাইরে থেকে হিট Energy add. এনার্জি অ্যাড করতে হবে, এনার্জি অ্যাড করতে হবে। তো বেসিক্যালি কি এনার্জি সেটা অ্যাড করব, হিট এনার্জি। আমি যখন এখানে হিট এনার্জি অ্যাড করব তখন সলিড স্টেট থেকে লিকুইড স্টেটে চলে আসবে। আমি যখন আরো হিট এনার্জি অ্যাড করব তখন এটা লিকুইড স্টেট থেকে স্টিম বা গ্যাসিয়াস স্টেটে চলে আসবে। এবং আমি যদি রিভার্স করতে চাই, আমি অপোজিট রিভার্স করব, দ্যাট মিন্স গ্যাস থেকে লিকুইডে যেতে চাই। সো গ্যাস থেকে লিকুইডে যে আমি কিভাবে যেতে পারবো, এনার্জি রিমুভ করার মাধ্যমে যাওয়া যাবে। এনার্জি রিমুভ করলে, সো দেখো একটা বিষয় পরিষ্কার যে এনার্জি অ্যাড করলে কি হচ্ছে, ভাইব্রেশন বেড়ে যাচ্ছে, তার মানে তার ইন্টারনাল এনার্জি বেড়ে যাচ্ছে। এনার্জি অ্যাড করলে ভাইব্রেশন আরো বেড়ে যাচ্ছে, তার মানে তার ইন্টারনাল এনার্জি আরো বেড়ে যাচ্ছে। এখন রিভার্স যখন আমি চিন্তা করি, গ্যাস থেকে লিকুইড হচ্ছে, এনার্জি আমি এখান থেকে সরিয়ে নিতে হবে, এনার্জি রিমুভ করতে হবে। দ্যাট মিন্স আমি এই সিস্টেম থেকে বা এই অবজেক্ট থেকে যখন এনার্জিটাকে রিমুভ করে দিব তখন তার ইন্টারনাল এনার্জি কমে যাচ্ছে, আবার আরো বেশি এনার্জি রিমুভ করে দিব, আরো ইন্টারনাল এনার্জি কমে যাচ্ছে এবং একটা পর্যায়ে সে সলিড স্টেটে চলে আসছে। সো এটা হচ্ছে আমরা এটাকে বলি ফেস চেঞ্জ বা স্টেট চেঞ্জ। কোনো একটা অবজেক্টের স্টেট চেঞ্জগুলো এনার্জি অ্যাড করার মাধ্যমে বা এনার্জি রিমুভ করার মাধ্যমে আমরা যেতে পারি। এখন এই যে যে স্টেট চেঞ্জগুলোর কথা বললাম, এই স্টেট এক একটা স্টেট চেঞ্জকে এক একভাবে আমরা নেমিং করতে পারি, নাম দিতে পারি। তো সলিড থেকে যখন লিকুইড হয়, সলিড থেকে লিকুইড হলে আমরা সেই স্টেট চেঞ্জকে বলি মেল্টিং। রাইট সাইডের ডায়াগ্রামটা দেখো, এখানে আমি ডায়াগ্রামে ড্র করে দেখিয়েছি সলিড। সলিড অবস্থায় সাবস্টেন্সগুলো সুন্দর স্ট্রাকচারে থাকে এবং ক্লোজলি প্যাকড অবস্থায় থাকে। যখন এটাকে আমরা এনার্জি দিব, হিট এনার্জি, তখন এটা মেল্ট হয়ে যায়
এবং এই প্রসেসকে বলা হয় মেল্টিং। সলিড থেকে লিকুইড হয়ে যাওয়ার প্রসেসের নাম হচ্ছে মেল্টিং। এবং আমরা যদি রিভার্স চিন্তা করি যে লিকুইড থেকে সলিড হওয়ার যে প্রসেস, বেসিক্যালি এটা কি ফ্রিজিং। আবার দেখো লিকুইড থেকে গ্যাস হয়ে যাওয়ার স্টেটের নাম হচ্ছে ইভ্যাপোরেশন অথবা বয়েলিং। ইভ্যাপোরেশন অর বয়েলিং। সো তোমরা কি কেউ বলতে পারবা ইভ্যাপোরেশন এবং বয়েলিং এর মধ্যে ডিফারেন্স কি? কারো কি কোনো ধারণা আছে এটা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইভ্যাপোরেশন এন্ড বয়েলিং? স্যার বয়েলিংটা 100 ডিগ্রি সেলসিয়াসে হবে স্যার, আর ইভাপোরেশনটা হচ্ছে স্যার 0 থেকে 100 ডিগ্রি হওয়ার পর্যন্ত যে স্টেটটা ওইটা স্যার। এটা আসলে কনসেপচুয়াল কোনো ডিফারেন্স না। ডিফারেন্সটা হচ্ছে কি, দেখো ইভ্যাপোরেশনটা স্পন্টেনিয়াসলি হয়, অ্যাট এনি টেম্পারেচারে হয়, যে কোনো টেম্পারেচারে ইভ্যাপোরেশন হতে পারে। তাহলে ইভ্যাপোরেশনটা কি স্পন্টেনিয়াসলি হয়, স্বতঃস্ফূর্তভাবে হয়, জোর করতে হয় না, বা বাইরের থেকে এনার্জির কোনো সাপ্লাই দরকার হয় না, এরকম কোনো কন্ডিশন লাগে না। বাট এটা যে কোনো টেম্পারেচারে হতে পারে, সেটা 0 ডিগ্রিতেও হতে পারে, 100 ডিগ্রিতেও হতে পারে, 10 ডিগ্রিতেও হতে পারে, 20 ডিগ্রিতেও হতে পারে, 25 ডিগ্রিতে হতে পারে। দেখো আমাদের রিভার ওয়াটার বা সি ওয়াটার, এটা কিন্তু স্টিম আকারে আমাদের ক্লাউড তৈরি করে। এই ক্ষেত্রে আমাদের সি ওয়াটার বা রিভার ওয়াটারের টেম্পারেচার 100 ডিগ্রিতে পৌঁছাইতে হয় না, না পৌঁছানো ওই 100 ডিগ্রিতে পৌঁছানোর আগেই স্টিম হয়ে যাচ্ছে, ইভাপারেট হয়ে যাচ্ছে। তখন এটাকে আমরা বয়েলিং বলি না, তখন এটাকে বলা হয় ইভাপারেশন, যেটা স্পন্টেনিয়াসলি ঘটে এবং যে কোনো টেম্পারেচারে ঘটতে পারে। তাহলে তোমাকে কি মাথায় রাখতে হবে, ইভাপারেশনটা যে কোনো টেম্পারেচারে ঘটতে পারে। বাট বয়েলিং কোন টেম্পারেচার ঘটবে? বয়েলিং টেম্পারেচারে যাওয়ার পরেই শুধুমাত্র বয়েলিং হবে। যদি ওয়াটার হলে 100 ডিগ্রি, সাপোজ অন্য ম্যাটেরিয়াল হলে অন্য টেম্পারেচার হবে, যেমন কপার তো আর 100 ডিগ্রিতে মেল্ট হবে না, বয়েল হবে না, তাই না? তো তার জন্য টেম্পারেচার আরো বেশি, আয়রন হলে আরো বেশি ডিফারেন্ট। তো ইভাপোরেশন এবং বয়েলিং এর মধ্যে এটাই ডিফারেন্স, যে বয়েলিং হচ্ছে বয়েলিং টেম্পারেচারে হয় বা একটা সার্টেন টেম্পারেচারে যাওয়ার পরে বয়েলিং স্টার্ট হয়, এটা লিকুইড স্টেট থেকে গ্যাসিয়াস স্টেটে যাওয়া শুরু করে। বাট ইভাপোরেশনটা যে কোনো টেম্পারেচারে ঘটতে পারে। ওকে। এবং আরো দুইটা প্রসেস আছে, যেটা হচ্ছে তোমার ডিরেক্টলি সলিড থেকে গ্যাস হয়ে যাওয়া। ডিরেক্টলি সলিড থেকে গ্যাস হয়, যেমন ন্যাপথালিন, ড্রাই আইস হচ্ছে শুষ্ক বরফ, যেটা হচ্ছে ড্রাই কার্বন ডাই অক্সাইডকে বা সলিড কার্বন ডাই অক্সাইডকে বলা হয় ড্রাই আইস। এটাকে যদি তুমি হিট দাও, এটা কিন্তু মেল্ট হয় না, গলে যায় না। যেমন বরফ গলে পানি হয়, ড্রাই আইস গলে পানি হবে না, লিকুইড কোনো স্টেট হবে না, এটা সরাসরি কার্বন ডাই অক্সাইড গ্যাস আকারে উড়ে যাবে। আবার খনির নিচে কার্বন ডাই অক্সাইড গ্যাস ডিরেক্টলি জমে জমাট বাঁধা বরফের মতো হয়ে যায়। তো এখানে কিন্তু আবার ওই গ্যাস থেকে লিকুইড হয়, লিকুইড থেকে যে বরফ জমা হয় এরকম না বিষয়টা, এটা ডিরেক্ট হয়। তো এই ডিরেক্ট যখন সলিড থেকে গ্যাস হয়, তখন এই স্টেটটাকে বলা হয় সাবলিমেশন। ডিরেক্ট কোনো একটা স্টেট চেঞ্জ হচ্ছে, সে স্টেটটা কি ধরনের চেঞ্জ হবে? সলিড থেকে গ্যাস। যদি সলিড থেকে গ্যাস ডিরেক্টলি হয়ে যায়, তো সেই প্রসেসকে আমরা বলি সাবলিমেশন। এবং রিভার্স, মানে গ্যাস থেকে ডিরেক্টলি সলিড হয়, সেটাকে আমরা ডিপোজিশন বলি বা সলিডিফিকেশন বলি বা সাবলিমেশনও বলা হয়। এক এক বইয়ে এক এক ধরনের ওয়ার্ড ইউজ করে। তো ডিপোজিশনটা হচ্ছে সবচেয়ে স্মার্ট ওয়ার্ড, আমাদের রিসার্চ পারপাসে আমরা এই ওয়ার্ডটাই অ্যাকচুয়ালি ইউজ করি, যে গ্যাস থেকে আমরা যদি সলিড তৈরি করি, আমাদের হায়ার স্টাডিতে বা রিসার্চে আমরা এটাকে ডিপোজিশন এই ওয়ার্ডটা ইউজ করি। কোনো কোনো বইয়ে এটাকে সাবলিমেশনই নাম দিয়েছে, কোনো কোনো বইয়ে সলিডিফিকেশন নাম দিয়েছে। তো বিষয়টা হচ্ছে ডিরেক্টলি গ্যাস থেকে সলিড হওয়া। তো এই হচ্ছে আমাদের 6টা স্টেট চেঞ্জ, এটাকে আমরা স্টেট চেঞ্জ হিসাবে আইডেন্টিফাই করতে পারি। এবং এই স্টেট চেঞ্জগুলো এক একটা সার্টেন টেম্পারেচারে ঘটে। এক্সেপশন হচ্ছে ইভ্যাপোরেশন বাদ দিয়ে আর সব জিনিস একটা সার্টেন টেম্পারেচারে ঘটবে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে ঘটবে। যেমন স্টিম বা গ্যাস, এটা লিকুইড হবে কখন? তার কনডেনসেশন টেম্পারেচারে আসলে। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিতে পারি, যে তোমার কনডেনসেশন টেম্পারেচারটা বলতে কি বোঝানো হচ্ছে? কনডেনসেশন টেম্পারেচারে কত ডিগ্রিতে কনডেন্স হতে পারে? একটা জিনিস খেয়াল করো, যে তুমি যদি একটা কন্টেইনারে ওয়াটার নাও, লিকুইড ওয়াটার, এটাকে হিট দিতে থাকো, 100 ডিগ্রিতে পৌঁছানোর পরে এটা বয়েল হতে শুরু করবে এবং স্টিম আকারে, ধোয়া আকারে তুমি দেখতেই পাবা, যখন রাইস কুক করা হয় অথবা
পানি গরম করা হয়, দেখবা যে তোমার স্টিম আকারে উড়ে যাচ্ছে, এটা কিন্তু খালি চোখে দেখা যায়। তো এইটা উড়ে যাচ্ছে কখন? 100 ডিগ্রিতে পৌঁছানোর পরে। এখন যদি তুমি অন্য একটা মেটালিক প্লেট ধরো বা অন্য একটা কিছু ধরো, দেখবা যে ওই প্লেটের গায়ে যে আবার স্টিম জমা হচ্ছে, মানে স্টিমটা ওখানে যে আবার লিকুইড আকারে জমাট বেঁধে যাচ্ছে, লিকুইড আকারে পানি আকারে জমে যাচ্ছে। তো পানি আকারে কখন জমছে? যখন টেম্পারেচারটা 100 থেকে কিছুটা কমে গেছে, 100-এর কিছু কম টেম্পারেচার আসার দরুনই আবার সেটা লিকুইড আকারে কনডেন্স হচ্ছে। সো ওই টেম্পারেচারে, যে টেম্পারেচারে এই ঘটনা ঘটছে সেটাই হচ্ছে কনডেনসেশন টেম্পারেচার। আবার যে টেম্পারেচারে ওয়াটার লিকুইড হচ্ছে, যে টেম্পারেচারে, সেটা হচ্ছে তার মেল্টিং টেম্পারেচার। রিভার্স আমরা যদি বলি, যে টেম্পারেচারে লিকুইড সলিডে কনভার্ট হচ্ছে সেই টেম্পারেচারটা হচ্ছে ফ্রিজিং টেম্পারেচার। আবার আমরা যদি এখানে কনসিডার করি সাবলিমেশনের ক্ষেত্রে, যে যে টেম্পারেচারে ডিরেক্টলি সলিড গ্যাসে কনভার্ট হচ্ছে সেই টেম্পারেচারটা হচ্ছে সাবলিমাইন টেম্পারেচার। অথবা গ্যাস যদি সলিডে কনভার্ট হয় তাহলে যে টেম্পারেচারে হচ্ছে সেটা হচ্ছে ডিপোজিশন টেম্পারেচার। সো এই হচ্ছে আমাদের ওভারঅল স্টেট চেঞ্জ। ওভারঅল স্টেট চেঞ্জ। স্টেট চেঞ্জ কেন হয়? আমি যদি তোমাকে ভাইভাতে কোশ্চেন আস্ক করি কেন স্টেট চেঞ্জ হয়, কি আনসার করবা? স্যার এনার্জি পরিবর্তনের জন্য। এনার্জি পরিবর্তনের জন্য। ওকে, তো এখানে আমরা আরো একটু সুন্দরভাবে স্পেসিফিক ভাবে বলবো যে হিট এনার্জি অ্যাবজর্ব অথবা হিট এনার্জি রিমুভের কারণে স্টেট চেঞ্জ হয়। সুন্দরভাবে স্পেসিফিক ভাবে বললে কি বলতে পারি? যে এনার্জিটা কোন ফর্মে? হিট আকারে, তাই না? যদি কোনো একটা অবজেক্ট হিট এনার্জি অ্যাবজর্ব করে বা হিট এনার্জি রিমুভ করে তাহলেই শুধুমাত্র ওই অবজেক্টের স্টেট চেঞ্জ হওয়া পসিবল। বিষয়টা সবার কাছে পরিষ্কার কিনা? কারো কোনো ডাউট থাকলে, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আস্ক করতে পারো। স্যার হিট এনার্জিটাকে আমরা কি সেন্সিবল হিট অথবা ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন বলতে পারি, নাকি শুধু হিট টিউব বলবো? না, যখন আমরা লেটেন্ট হিট বলবো বা হিট ভ্যাপারাইজেশন হিট বলবো তখন অন্য টপিক আসবে, আমরা আলোচনা করব এটা পরে। লেটেন্ট হিট যখন বলবো তখন অন্য, জেনারেলি আমরা বলবো হিট এনার্জি। জেনারেলি আমরা কি ওকে বলবো? হিট এনার্জি বলবো। এবং কোনো একটা স্পেসিফিক ফিল্ডে যখন হিট এনার্জি হিট এনার্জিকে আমরা স্পেসিফাই করব তখন সেটা নামটাও তখন সেই অনুসারে হয়ে যাবে। ওকে, জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে আমরা যে টপিকে চলে যাব সেটা হচ্ছে আমাদের কোনো একটা অবজেক্ট, সাপোজ আমি এখানে একটা অবজেক্ট কনসিডার করি, আইস। একটা আমরা আইসের কিউব কনসিডার করেছি। সো আইসের কিউবটা আমি তোমাদের রুমে বা তোমার, আমি আমার রুমের ডেস্কের উপরে রেখে দিলাম। ওকে, সো রুম টেম্পারেচার আমি রেখেছি। আইসটা কি এভাবেই থাকবে? আইস আকারে এভাবেই থেকে যাবে? আমি যদি রুমে রাখি এক নো টুকরা স্যার, ফ্রিজ থেকে এক টুকরা বরফ বের করে এভাবে রেখে দিলাম, কি হবে? এটা মেল্ট আইস হবে। স্যার মেল্টিং হবে। মেল্ট হতে থাকবে, তাই না? মেল্ট হবে। কেন মেল্ট হবে? আমি যদি তোমাকে কোশ্চেন আস্ক করি কেন মেল্ট হবে, আইস মেল্ট হওয়ার কারণ কি? কারণ এখানে ও স্যার তাপমাত্রা হিট সমাধানের এনার্জি জন্য। অ্যাবজর্ব করছে রুমের দেখো, হ্যাঁ, তার মানে তার সারাউন্ডিং থেকে, রুম থেকে সে কি করছে? হিট এনার্জি অ্যাবজর্ব করছে অ্যাজ এ হিট, তাই না? সে হিট এনার্জি অ্যাবজর্ব করে নিচ্ছে। আচ্ছা, সেই কারণে সে আস্তে আস্তে মেল্ট হবে। এখন কোশ্চেন হচ্ছে কেন সে হিট এনার্জি অ্যাবজর্ব করলো? কারণ কি? হিট এনার্জি টেম্পারেচার অ্যাবজর্ব করার ডিফারেন্স। কারণ কি? টেম্পারেচার ডিফারেন্স, এক্স্যাক্টলি দ্য কারেক্ট আনসার। দেখো আসলে কি, এই আমাদের রুমের টেম্পারেচার যেটা, আমার রুমের টেম্পারেচার, এটা হচ্ছে রুম টেম্পারেচার। এটাকে আমি কি দিয়ে লিখতে পারি? আচ্ছা, টি, রুম লিখবো। আচ্ছা, টি থাক, টিএস। আমরা সারাউন্ডিং বলি না, সিস্টেম। আর হচ্ছে একটা আমরা এটাকে বলি সিস্টেম, এটাকে সিস্টেমের টেম্পারেচার বলি টিএস। টিএস কে আমি বললাম সিস্টেমের টেম্পারেচার। আর এটা হচ্ছে আমার আউটের টেম্পারেচার, তার মানে সারাউন্ডিং এর টেম্পারেচার বা আমার অ্যাটমসফিয়ারের টেম্পারেচার। আমি টি দ্বারা লিখলাম, একটা টিএস একটা টি এর মাধ্যমে। সো দেখো, এখানে বিষয়টা হচ্ছে একটা অবজেক্ট সে হিট এনার্জি অ্যাবজর্ব করবে নাকি হিট এনার্জি ছেড়ে দিবে সেটা কমপ্লিটলি কার উপরে ডিপেন্ড করে। একটা অবজেক্ট সে হিট এনার্জি গ্রহণ করবে বাইরে থেকে নাকি সে বাইরে হিট এনার্জি ছেড়ে দিবে সেটা কমপ্লিটলি কার উপর ডিপেন্ড করে। সেটা স্যার সেটা সারাউন্ডিং টেম্পারেচার। দেখো, সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে টেম্পারেচার ডিফারেন্সের উপরে, সারাউন্ডিং এর সাথে তার টেম্পারেচারের ডিফারেন্সের উপরে। সো দেখো, যদি সিস্টেমের টেম্পারেচার এরকম হয় যে সিস্টেমের টেম্পারেচার ইজ
লেস দ্যান সারাউন্ডিং টেম্পারেচার। সিস্টেম, এটা আবার সারাউন্ডিং মনে করো না, মানে অ্যাটমসফিয়ার বা বাইরের পরিবেশ মনে করো না, এস দিয়ে আমি সিস্টেমকে বোঝাচ্ছি। তো সিস্টেমের টেম্পারেচার যদি আমার বাইরের টেম্পারেচার থেকে লেস হয়, টিএস ইজ লেস দেন টি, টিএস ইজ লেস দেন টি, মানে বাইরের টেম্পারেচার থেকে যখন সিস্টেমের টেম্পারেচার কম হচ্ছে তখন কি ঘটবে? এনার্জি তখন কি হবে? অ্যাবজর্ব স্যার। তখন সিস্টেম তখন অ্যাবজর্ব করবে। তখন হিট এনার্জি System অ্যাবজর্ব absorb হবে, রাইট? সিস্টেম তখন অ্যাবজর্ব করবে, তখন কি হবে? হিট এনার্জি অ্যাবজর্ব হবে। এই বিষয়টা মাথায় রাখার বিষয়, হিট এনার্জিটা তখন অ্যাবজর্ব হবে। কখন অ্যাবজর্ব হচ্ছে? যখন আমার সারাউন্ডিং এর টেম্পারেচার থেকে সিস্টেমের টেম্পারেচার কম তখন। আর যদি এরকম হয় যে আমার সিস্টেমের টেম্পারেচার বেশি, সাপোজ 1 কাপ কফি তুমি রেখেছো তোমার ডেস্কের উপরে অথবা 1 কাপ চা রেখেছো, সেটা কি হবে? সেটা আস্তে আস্তে হিট এনার্জি ছেড়ে ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে যাবে। তার মানে সিস্টেমের টেম্পারেচার যখন সারাউন্ডিং এর টেম্পারেচার থেকে বেশি, টিএস যখন গ্রেটার দ্যান দ্য সারাউন্ডিং টেম্পারেচার, তখন কি হবে? তখন ঠিক এর অপোজিট ঘটনা ঘটবে, রিভার্স ঘটনা ঘটবে, যে হিট এনার্জি রিলিজ হবে। হিট এনার্জি এটা হচ্ছে অ্যাবজর্ব হবে, এবিএস দিয়ে লিখলাম, অ্যাবজর্ব হবে। আর এটা কি হবে? হিট এনার্জি রিলিজ হয়ে যাবে, হিট এনার্জি রিলিজ। ওকে, সো দেখো একটা হচ্ছে আমাদের আমরা ক্লিয়ার বোঝার চেষ্টা করতে হবে যে আসলে কখন হিট এনার্জি অ্যাবজর্ব হবে এবং কখন হিট এনার্জি রিলিজ হবে। এটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে সিস্টেম এবং সারাউন্ডিং এর টেম্পারেচার ডিফারেন্সের উপরে। আর যদি এমন হয়, এমন যদি হয় যে আমি রুমে 1 কাপ ওয়াটার রেখেছি, তুমি জাস্ট পানি খাবা, ফিল্টার থেকে পানি নিয়ে পানি রেখেছো, তখন কি হবে? তখন কি হচ্ছে? নো চেঞ্জ। তার মানে তখন বিষয়টা হচ্ছে কি, সারাউন্ডিং এর টেম্পারেচার এবং আমার সিস্টেমের টেম্পারেচার ইকুয়াল। যদি ইকুয়াল হয়, নো এনার্জি উইল বি ট্রান্সফার, কোনো এনার্জি ট্রান্সফার হবে না এখান থেকে। এই হচ্ছে 3টা কন্ডিশন। কোন একটা সিস্টেম হিট এনার্জি অ্যাবজর্ব করবে নাকি হিট এনার্জি রিলিজ করবে, নাকি কোনো এনার্জির আদান প্রদান করবে না, কোনো এনার্জি ট্রান্সমিশন হবে না, সেটা ডিপেন্ড করে সম্পূর্ণরূপে সারাউন্ডিং এর টেম্পারেচার এবং ওই সিস্টেমের টেম্পারেচারের ডিফারেন্সের উপরে। যদি কোনো ডিফারেন্স না থাকে তাহলে কোনো এনার্জি এখান থেকে রিলিজও হবে না, কোনো এনার্জি এখানে অ্যাবজর্বও হবে না। এই 3টা বিষয় সবার কাছে পরিষ্কার কিনা? ইজ ইট ক্লিয়ার? ইয়েস Yes, স্যার। sir, clear. Yes. কারো যদি কোনো ডাউট থাকে সাথে সাথে কোশ্চেন করতে পারো। ওকে, এখন তাহলে এখান থেকে একটা ফর্মুলেশন, মানে এখান থেকে কিন্তু আমরা একটা রিলেশন অলরেডি পেয়ে গিয়েছি যে আমার হিট এনার্জি, এটাকে আমরা যদি কিউ দ্বারা লিখি, হিট এনার্জি এটা কি হচ্ছে? অ্যাবজর্ব হবে নাকি রিলিজ হবে, সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করে কার উপরে? চেঞ্জ অফ দ্য টেম্পারেচারের উপরে। আমি কি লিখতে পারি? এনার্জি, heat energy, amount of heat energy either absorbed or released completely proportional to change of the temperature. আমি এত সময় যে 3টা বিষয় আলোচনা করলাম সেখান থেকে কি এটা আমরা পরিষ্কারভাবে এই রিলেশনটা ডেভেলপ করতে পারি কিনা, যে Q is Yes, sir. proportional to del T। del T টা কি বুঝতে পেরেছি আমরা সবাই? del T টা কি বুঝতে পেরেছি? যে আমার সিস্টেমের টেম্পারেচার এবং সারাউন্ডিং এর টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স। del T হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য সিস্টেম টেম্পারেচার অ্যান্ড সারাউন্ডিং টেম্পারেচার, সারাউন্ডিং এবং সিস্টেমের টেম্পারেচারের ডিফারেন্সের সাথে প্রপোর্শনাল। কিউ প্রপোর্শনাল টু ডেল টি। ওকে, তাহলে এখান থেকে আমরা কিউ ইজ ইকুয়ালস টু লিখতে পারি একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনি। আমরা জানো যে তোমরা প্রপোর্শনালিটি তুলে দিতে হলে এখানে আমাদেরকে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আনতে হবে। সো কিউ ইজ ইকুয়ালস টু সি ইন্টু ডেল টি। সো দেখো এখানে সি একটা টার্ম চলে আসছে, আমি এই টার্মটাকে এক্সপ্লেইন করবো। অ্যাকচুয়ালি সি কি? সি ইজ ইকুয়ালস টু হচ্ছে তাহলে কিউ ডিভাইডেড বাই ডেল টি, কিউ ডিভাইডেড বাই ডেল টি। এই সি কে কি বলা হচ্ছে? সি কে বলা হচ্ছে স্পেসিফিক, না এটা হচ্ছে হিট ক্যাপাসিটি, নট স্পেসিফিক। এটাকে কি বলা হয়? হিট ক্যাপাসিটি, হিট ক্যাপাসিটি। তাহলে দেখো এই সি এর নাম কি? সি কে বলা হচ্ছে হিট ক্যাপাসিটি। কোনো একটা অবজেক্ট কতটুকু পরিমাণ হিট অ্যাবজর্ব করবে না কতটুকু পরিমাণ হিট রিলিজ করবে সেটা মূলত ডিপেন্ড করে এই হিট ক্যাপাসিটি এর উপরে, সি এর উপরে। তো হিট ক্যাপাসিটি এর ইউনিটটা আমরা কি হিসাবে লিখতে পারি? দেখো এখানে কিউ ডিভাইডেড বাই ডেল টি,
তার মানে হিট এনার্জি ডিভাইডেড বাই চেঞ্জ অফ দ্য টেম্পারেচার। তাহলে এখান থেকে কেউ কি বলতে পারবা যে আমাদের হিট ক্যাপাসিটি এর ইউনিট কি হবে? হোয়াট ইজ দ্য ইউনিট অফ জুল হিট ক্যাপাসিটি? কেলভিন ইনভার্স 1 জুল পার কেলভিন, বাই রাইট, কেলভিন। জুল পার কেলভিন। দেখো এখানে কিউ হচ্ছে হিট, হিট এনার্জির ইউনিট হচ্ছে জুল, আর চেঞ্জ অফ দ্য টেম্পারেচার অবশ্যই কেলভিন। সো হিট ক্যাপাসিটি এর ইউনিট হচ্ছে জুল পার কেলভিন। এখন আমরা যে বিষয়টা দেখব যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি। অ্যাকচুয়ালি হোয়াট ইজ স্পেসিফিক হিট ক্যাপাসিটি? একটা হচ্ছে হিট ক্যাপাসিটি, অ্যানাদার ওয়ান ইজ স্পেসিফিক হিট ক্যাপাসিটি। স্পেসিফিক হিট ক্যাপাসিটি, দেখো স্পেসিফিক heat capacity. Specific heat capacity. তো আমরা সেটাকে কিভাবে ডিফাইন করতে পারি স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে? স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে হিট ক্যাপাসিটি পার ইউনিট মাস। কি হবে স্পেসিফিক হিট ক্যাপাসিটি? কি স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে হিট ক্যাপাসিটি পার ইউনিট মাস। পার ইউনিট মাসকে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলি। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি সিএম, অথবা সিপি দিয়েও লেখা হয়, তোমার যেভাবে লিখতে কমফোর্ট ফিল করো সেভাবে লিখতে পারো। সিপি লিখতে পারো, সিএম লিখতে পারো, অথবা এটাকে স্মল সি, এটাকে ক্যাপিটাল সি, যেভাবে তোমরা কমফোর্ট ফিল করো সেভাবে লিখতে পারো। বাট ক্লিয়ার বুঝতে হবে, যে ক্লিয়ার তোমাকে বোঝাইতে হবে যে কোনটা হচ্ছে হিট ক্যাপাসিটি এবং কোনটা স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে দেখো স্পেসিফিক হিট ক্যাপাসিটিকে আমরা যদি লিখি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি, সাপোজ এটা স্মল সি, এটা ক্যাপিটাল সি লিখলাম, এটা ক্যাপিটাল সি। সো সি ইজ ইকুয়ালস টু সি ডিভাইডেড বাই এম, সি ডিভাইডেড বাই এম। এর কি মিনিং? এর মিনিং হচ্ছে হিট ক্যাপাসিটি পার ইউনিট ম্যাস। পার ইউনিট ম্যাসের যে হিট ক্যাপাসিটি সেটাকে আমরা বলি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে এখান থেকে সি ইজ ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো? সি ইজ ইকুয়ালস টু ইনভার্স 1 কেজি ইউনিট। ইনভার্স 1। দেখো এখানে আমাদের এই সি এর এক্সপ্রেশনটা তুমি এখান থেকে বসিয়ে দাও। সি ইজ ইকুয়ালস টু হচ্ছে কিউ ডিভাইডেড বাই ডেল টি। তাহলে এখানে সি কে আমরা লিখবো কিউ ডিভাইডেড বাই ডেল টি, দেখো ডেল টি ইনটু এম, রাইট? দেখো সি ইজ ইকুয়ালস টু কিউ ডেল টি ডিভাইডেড বাই এম। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি হয়ে গেল হিট ক্যাপাসিটি পার ইউনিট ম্যাস। তাহলে এর ইউনিট কি হবে? এর ইউনিটটা কি হবে? স্যার জুল পার কেলভিন পার কিলোগ্রাম। জুল, আমরা আগে কেজিটা লিখবো, জুল পার কেজি পার কেলভিন। এই দেখো এখানে জুল পার কেজি, জুল পার কেজি পার কেলভিন, এটা হচ্ছে আমাদের স্পেসিফিক হিট ক্যাপাসিটি এর ইউনিট। তাহলে হিট ক্যাপাসিটি এবং স্পেসিফিক হিট ক্যাপাসিটির মধ্যে পরিষ্কার ডিফারেন্সটা তোমরা কি বুঝতে পেরেছো কিনা? জি হিট ক্যাপাসিটিটা হচ্ছে যে কোনো অ্যামাউন্টের একটা সাবস্টেন্সেরই হিট, যে টেম্পারেচার 1 কেলভিন রাইজ করতে যে অ্যামাউন্টের হিট লাগবে সেইটাকে আমরা বলি হিট ক্যাপাসিটি। যে কোনো অ্যামাউন্ট, এখানে কিন্তু অ্যামাউন্ট ফিক্সড না, যে কোনো অ্যামাউন্টের হতে পারে। বাট যখন আমি স্পেসিফিক করে দিব, স্পেসিফিক হিট ক্যাপাসিটি হবে, তখন সেটা হচ্ছে 1 কেজি কোনো সাবস্টেন্সের টেম্পারেচার 1 কেলভিন রাইজ করার জন্য যে অ্যামাউন্টের হিট এনার্জি লাগবে সেই অ্যামাউন্ট অফ হিট এনার্জিকে আমরা বলি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আর যখন হিট ক্যাপাসিটি, তখন যে কোনো অ্যামাউন্টের কোনো একটা সাবস্টেন্স তার টেম্পারেচার 1 কেলভিন রাইজ করার জন্য আমার যে অ্যামাউন্টের হিট লাগবে সেটা হচ্ছে শুধুমাত্র হিট ক্যাপাসিটি। আর স্পেসিফিক হলে পার ইউনিট ম্যাস। এই বিষয়টা মাথায় রাখবা যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি হচ্ছে পার ইউনিট ম্যাস হিট ক্যাপাসিটি ইজ কল্ড স্পেসিফিক হিট ক্যাপাসিটি, এবং এটার ইউনিট হচ্ছে জুল পার কেজি পার কেলভিন। সো এখান থেকে আমি একটা ইকুয়েশন ডেভেলপ করতে পারি। ইকুয়েশনটা হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু, আমার যদি স্পেসিফিক হিট ক্যাপাসিটি জানা থাকে তাহলে আমি কোনো একটা সাবস্টেন্স কি পরিমাণ হিট অ্যাবজর্ব করবে না কি পরিমাণ হিট রিলিজ করবে সেই অ্যামাউন্টটা আমরা ফাইন্ড আউট করতে পারি। সেই ইকুয়েশনটা হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু সি, সুন্দরভাবে লিখলে এমটাকে আগে লিখি এম সি ডেল্টা টি। এই হচ্ছে আমাদের হিট এনার্জি ক্যালকুলেট করার জন্য আমাদের যে ইকুয়েশন, সেই ইকুয়েশন কিউ ইজ ইকুয়ালস টু এম সি ডেল্টা টি।
সো এখানে তোমাকে মাথায় রাখতে হবে এম কি, এম হচ্ছে ম্যাস অফ দ্যাট সাবস্টেন্স, যার জন্য আমরা হিট এনার্জি বের করতে যাচ্ছি, যে ওই অবজেক্টটা হিট এনার্জি কি পরিমাণ হিট এনার্জি অ্যাবজর্ব করবে নাকি রিলিজ করবে, সেই অ্যামাউন্ট ফাইন্ড আউট করব যে অবজেক্টের জন্য ওই অবজেক্টের যে ম্যাস, দ্যাট ম্যাস মানে ভর, ওই অবজেক্টের ভর, ম্যাস অফ দ্যাট অবজেক্ট। সি হচ্ছে ওই অবজেক্টের স্পেসিফিক হিট ক্যাপাসিটি। দেখো এটা কিন্তু এক এক ধরনের অবজেক্টের জন্য ভ্যালু ডিফারেন্ট। সাপোজ কপারের জন্য এক ধরনের ভ্যালু, ওয়াটারের জন্য এক ধরনের ভ্যালু, সিলভারের জন্য এক ধরনের ভ্যালু, যেটাই হোক না কেন সেটা তোমাদের প্রবলেম যখন দেওয়া হবে প্রবলেমে ভ্যালুগুলো দেওয়া থাকবে, যে কপার হলে কপারের ভ্যালু কত সেটা প্রবলেমে দেওয়া থাকবে, মেমোরাইজ করার কিছু নাই। ওয়াটারের জন্য জানোই তোমরা, তোমরা শিখেছো বোধহয় 4200 জুল পার কেজি পার কেলভিন, আর অ্যাকুরেট ভ্যালু হচ্ছে 4190 জুল পার কেজি পার কেলভিন। আমরা যখন প্রবলেম সলভ করব তখন এটা দেখব। সো তোমাদের এখান থেকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা মাথায় রাখতে হবে, কিউ ইজ ইকুয়ালস টু এম সি ডেল্টা টি। এখানে ডেল্টা টি কি হবে বলো তো, হোয়াট ইজ ডেল্টা টি? টেম্পারেচার ডিফারেন্স। টেম্পারেচার ডিফারেন্স। সো ডেল্টা টি বেসিক্যালি আমরা যখন কোনো একটা অবজেক্ট হিট এনার্জি অ্যাবজর্ব করবে না রিলিজ করবে সেটা ফাইন্ড আউট করি। কিভাবে ফাইন্ড আউট করি? ফাইনালি তার কত টেম্পারেচার হচ্ছে, ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়ালি তার টেম্পারেচার কত হচ্ছে, সেই টেম্পারেচারটা আমরা ফাইন্ড আউট করি। সো ডেল্টা এফ লিখেছি আসলে ডেল্টা টি। ডেল্টা টি ইজ ইকুয়ালস টু টিএফ মাইনাস টিআই। TF delta T is equals to TF minus TI, final temperature minus initial temperature। এইভাবে আমরা টেম্পারেচার ডিফারেন্সটা ফাইন্ড আউট করি, এবং টেম্পারেচার ডিফারেন্স বেসিক্যালি কেলভিনে নিতে হয়, এবং ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনের মধ্যে যে রিলেশন তোমরা জানো, 0 ডিগ্রি সেলসিয়াস is equals to how many Kelvin? 273 Kelvin। এটা জানা থাকলে তোমরা কনভার্ট করতে পারবে। অ্যাজ ফর এক্সাম্পল 15 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়ালস টু হাউ মেনি কেলভিন? আমরা কেলভিনে কনভার্ট করতে চাই, কিভাবে কনভার্ট করতে পারবো? 15 প্লাস 273 কেলভিন। ওকে, সো এটা হচ্ছে আমাদের কনভার্সন সিস্টেম, ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনের মধ্যে কনভার্সন সিস্টেম। আর এই হচ্ছে আমাদের ইকুয়েশন, ওয়ার্কিং ফর্মুলা, যার মাধ্যমে আমরা হিট এনার্জি ফাইন্ড আউট করতে পারবো, কিউ ইজ ইকুয়ালস টু এমসি ডেল্টা টি। এবং কিভাবে আসছে সেটাও বুঝতে পেরেছো, কিভাবে ইকুয়েশনটা আসছে সেটাও, এটা আমরা সিকোয়েন্সিয়ালি প্রথম থেকেই চলে আসছি, কিউ ইজ ইকুয়ালস টু এমসি ডেল্টা টি। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই কিউটা কখন পজিটিভ হবে এবং কখন নেগেটিভ হবে, এই ইকুয়েশনের রেসপেক্টে বিষয়টা আমরা অ্যানালাইসিস করব। when q will be positive, when q will be negative, when q will be positive। MCQ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমাকে মাথায় রাখতে হবে কিউ কখন পজিটিভ হবে, কিউ কখন নেগেটিভ হবে। সো আমি আবার ইকুয়েশনটাকে একটু লিখি, আমি ইকুয়েশনের মাধ্যমে লজিক্যালি এবং অ্যানালাইটিক্যালি সেটা দেখাতে চাই। আমি সরাসরি এক বাক্যে বলে দিলে হয়তো তোমরা মেমোরাইজ করে রেখে দিতে, সেটা আনাদার ফ্যাক্ট, বাট বোঝা থাকলে প্রেসার হবে না, মনে রাখতে ব্রেনে কোনো চাপ আসবে না। দেখো কিউ ইজ ইকুয়ালস টু এম সি ডেল্টা টিকে আমি কি বলেছি, ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার, তাই তো? ফাইনাল টেম্পারেচার মাইনাস ইনিশিয়াল টেম্পারেচার। এখন একটা বিষয় চিন্তা করো, যে আমি যদি একটা আইস নেই, এক টুকরা আইস, সেটা কি হবে সারাউন্ডিং থেকে, এক টুকরা আইস, তার ইনিশিয়াল টেম্পারেচার কত বলো তো? আইসের ইনিশিয়াল টেম্পারেচার কত? 0 ডিগ্রি স্যার, রাইট। -2 ডিগ্রি। না, এটা যদি আমরা নরমালি চিন্তা করি -2 হতে পারে, 3 হতে পারে, 4, 5 হতে পারে, আমরা সাধারণ ধরলাম যে যেটাতে সাধারণত আইস হয়ে যায়, ওকে 0 ডিগ্রি ধরলাম। -2 যে বলছো এটা যে রং তা না, কারেক্ট, সেটাও কারেক্ট, -4, 5, 7 এও আইস থাকে। তো দেখো আমরা ইনিশিয়ালি ধরলাম 0 ডিগ্রি সেলসিয়াস। এখন কি হবে, আমি রুমের মধ্যে রেখেছি, এখন কি ঘটনা ঘটবে? সারাউন্ডিং থেকে হিট এনার্জি অ্যাবজর্ব হবে, তাই তো? সো ফাইনালি কি হবে, ফাইনালি তার টেম্পারেচার ফাইনালি লিকুইড হয়ে গেল, পানি হয়ে গেল, একদম সম্পূর্ণরূপে বরফ মেল্ট হয়ে ওয়াটার হয়ে গেল। তাহলে তার ফাইনাল টেম্পারেচারটা কি হলো? সাপোজ রুম টেম্পারেচার ধরে নাও 25 ডিগ্রি সেলসিয়াস।
25 ডিগ্রি সেলসিয়াস। সো এখন তুমি এইখানে চিন্তা করো যে আমার ফাইনাল টেম্পারেচার গ্রেটার নাকি ইনিশিয়াল টেম্পারেচার গ্রেটার। জাস্ট থিঙ্ক করো। ফাইনালটা স্যার গ্রেটার। ফাইনাল টেম্পারেচার গ্রেটার, তাই না? ইনিশিয়াল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, ফাইনাল হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। সো আমি এখানে যদি 25 মাইনাস 0 করি, কি করব? 25 মাইনাস 0 করি, রেজাল্টটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? পজিটিভ স্যার। পজিটিভ হবে। তার মানে কি? তার মানে বিষয়টা আমি পজিটিভ স্যার। পজিটিভ হবে। সো আমি সুন্দরভাবে লিখি, যদি এমন হয় যে Absorb ফাইনাল, দেখো ফাইনাল টেম্পারেচার ইজ গ্রেটার দ্যান দ্য ইনিশিয়াল টেম্পারেচার, তার মানে কি? তার মানে হচ্ছে হিট এনার্জি অ্যাবজর্ব হবে। তার মানে হচ্ছে হিট অ্যাবজর্ব হবে, হিট হবে অ্যাবজর্ব। এই বিষয়টা মাথায় রাখো। তার মানে ফাইনাল টেম্পারেচার যদি ইনিশিয়াল টেম্পারেচার থেকে বড় হয়, তাহলে হিট এনার্জি কি হবে? অ্যাবজর্ব হবে। হিট এনার্জি অ্যাবজর্ব হওয়া মানে কি? হিট এনার্জি অ্যাবজর্ব হওয়া মানে রেজাল্ট কি হচ্ছে? কিউ এর রেজাল্টটা কি পাচ্ছি বলো তো? কিউ এর রেজাল্ট পাচ্ছি কি? পজিটিভ। তাহলে তিনটা বিষয় একই সাথে মাথায় রাখতে হবে। হ্যাঁ, ফাইনাল টেম্পারেচার যদি ইনিশিয়াল টেম্পারেচার থেকে বেশি হয়, তাহলে কি আমি বলতে পারি? তাহলে কি হবে? হিট এনার্জি অ্যাবজর্ব হবে। আর হিট এনার্জি অ্যাবজর্ব হওয়া মানে কি? হিটটা কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? হিটের ভ্যালুটা কি হবে? পজিটিভ হবে না নেগেটিভ হবে? ডেফিনেটলি পজিটিভ হবে। এই তিনটা বিষয় পাশাপাশি মনে রাখতে হবে যে ফাইনাল টেম্পারেচার যখন ইনিশিয়াল টেম্পারেচার থেকে বড় হচ্ছে, তার মানে হচ্ছে হিট এনার্জি অ্যাবজর্ব হবে এবং হিটের ভ্যালুটা কি হবে? পজিটিভ হবে। ওকে, এখন ঠিক উল্টাটা চিন্তা করি, রিভার্স চিন্তা করি। জাস্ট এ কাপ অফ কফি যদি চিন্তা করো, যদি আমি চিন্তা করি যে কাপ অফ কফি, ওকে এখানে কফি আছে, কাপ অফ কফি, তাহলে বিষয়টা কি হবে? কফির আমাদের ইনিশিয়াল টেম্পারেচার কত? যদি কফি হয় ইনিশিয়াল টেম্পারেচার কত হবে? তাই না? কফি তো বয়েল হয়, বয়েল না হলে তো কফি তৈরি করবে না, তো স্বাভাবিক 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো 100 ডিগ্রি সেলসিয়াস। এখন এটা রুমে রেখেছো, আধা ঘন্টা 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে তার টেম্পারেচার কি হয়ে যাবে? ফাইনাল টেম্পারেচার 25 এ চলে আসবে, রুম টেম্পারেচারে চলে আসবে, 25 ডিগ্রি সেলসিয়াসে চলে আসবে। সো কি হলো? ফাইনাল টেম্পারেচার বড় নাকি ইনিশিয়াল টেম্পারেচার বড় হলো এখানে? ইনিশিয়াল গ্রেটার হচ্ছে। তার মানে আমি এভাবে লিখতে পারি যে ফাইনাল টেম্পারেচার যখন লেস দেন ইনিশিয়াল টেম্পারেচার, তখন কি হচ্ছে? তখন হবে হিট রিলিজ হবে, তখন হিটটা রিলিজ হয়ে যাবে, এনভায়রনমেন্টে হিট ছেড়ে দিবে, হিট রিলিজ হবে, হিট এনার্জি রিলিজ হবে। আর হিট এনার্জি যখন রিলিজ হচ্ছে, তখন ভ্যালুটা কি? এখানে তুমি ভ্যালু বসাও, নেগেটিভ হচ্ছে না? এখানে যদি -100 আর এখানে 25 হয়, -75 হয়ে যাচ্ছে, তাই না? -75 হচ্ছে। সো ডেফিনেটলি কিউ এর ভ্যালুটা নেগেটিভ হচ্ছে, ক্যালকুলেশন করলে আমরা মাইনাস ভ্যালু পাবো। দ্যাট মিন্স তখন হচ্ছে কিউ ইজ ইকুয়ালস টু নেগেটিভ, হিট এনার্জি তখন নেগেটিভ। এই বিষয়টাও আমার খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে আমি এইগুলাকে হিট করে তোমার এমসিকিউ এর কোশ্চেন সেট করব, যে কন্ডিশন তুমি বুঝতে পেরেছো কিনা। দ্রুত ক্যাচ করতে হবে, দ্রুত গ্রিপ করতে হবে কোশ্চেনটা, এবং তোমাকে ফাইন্ড আউট করতে হবে যে কোনটা কারেক্ট আনসার। তো সেটা ফাইন্ড আউট করতে গেলে কন্ডিশন মাথায় রাখতে হবে। আমি এইটা দেখো, আমি বলতে পারি এরকম যে ফাইনাল টেম্পারেচার ইজ গ্রেটার দ্যান ইনিশিয়াল টেম্পারেচার, অথবা একটা এক্সাম্পল দিলাম যে এখানে বলাই হলো যে ফাইনাল টেম্পারেচার, সেখানে ভ্যালু দেওয়া হলো, তুমি বুঝে নিবা যে হ্যাঁ ফাইনাল টেম্পারেচার ইনিশিয়াল টেম্পারেচার থেকে বড়, তাহলে তুমি কি মনে করবা? অবশ্যই কিউ এর ভ্যালুটা পজিটিভ হবে, তাই না? তাহলে কি হবে? অবশ্যই কিউ এর ভ্যালুটা পজিটিভ হবে। এবং আমি কোথাও একটা এক্সাম্পল দিলাম এইরকম যে ফাইনাল টেম্পারেচারটা ইনিশিয়াল টেম্পারেচার থেকে ছোট হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, তাহলে তোমাকে দ্রুত গ্রিপ করতে হবে বা ক্যাচ করতে হবে যে এখানে অবশ্যই কিউ এর ভ্যালুটা হবে মাইনাস, নেগেটিভ হবে। অথবা তোমাকে এই কথাটাও মনে রাখতে হবে, নেগেটিভ হওয়া মানে কি? হিট রিলিজ হওয়া। পজিটিভ হওয়া মানে কি? হিট অ্যাবজর্ব হওয়া। ওকে, কার কোনো ডাউট থাকলে কোশ্চেন করতে পারো। না স্যার, ক্লিয়ার। ওকে, সো এই ইকুয়েশনটা মাথায় রাখবা, এবং এই ইকুয়েশনের সাথে যে আমি রিলেশনটা ডেভেলপ করে এক্সপ্লেনেশনটা করলাম, এই পয়েন্টটা যদি খুবই সিম্পল, মনে রাখাতে কোনো প্রেশার আসার কথা না, বিকজ লজিক্যাল।
এখানে আমরা তো কোনো জিনিস বলি নাই। আমি এভাবে বলে দিতে পারতাম যে হিট যদি অ্যাবজর্ব হয় মনে রাখবা হিট পজিটিভ, আর হিট যদি রিলিজ হয় মনে রাখবা হিট নেগেটিভ। তখন হয়তো তোমার মাথায় প্রেসার আসতে পারতো, কেন হবে, কোশ্চেন আসতে পারতো। বাট এখন তো সেই কোশ্চেন আসার সুযোগ নাই। আমি এক্সপ্লেইন করেছি কেন হচ্ছে। হিট অ্যাবজর্ব হলে কেন হিট পজিটিভ সেটাও এক্সপ্লেইন করে দিয়েছি, হিট রিলিজ হলে কেন হিট নেগেটিভ সেটাও এক্সপ্লেইন করে দিয়েছি। সো এই এক্সপ্লানেশনটা তো অবশ্যই মাথায় থাকার কথা। আর যদি মাথায় থাকে তাহলে তুমি সহজেই বুঝতে পারবা কখন হিট পজিটিভ হবে কখন হিট নেগেটিভ হবে। ওকে, সো এরপরে আমরা যেটাতে চলে যাব, এই যে এই বিষয়গুলো আমরা এই এর মাধ্যমে দেখানো হয়েছিল, সিস্টেমের টেম্পারেচার আর এনভায়রনমেন্টের টেম্পারেচার। এই ডায়াগ্রামটা আমি তোমাদের দিয়ে দিব, এই ডায়াগ্রামটা আমার লেকচারের মধ্যে আছে, আমি দিয়ে দিব। সো যা আলোচনা করেছি সেটা এইভাবে সুন্দরভাবে ডায়াগ্রামের মাধ্যমে দেওয়া হয়েছে। ওকে, আরেকটা বিষয় এখানে, যে বই দিয়ে চ্যাপ্টার ওয়াইজ দিয়েছিলেন ওখানে আছে। হ্যাঁ হ্যাঁ ওখানে আছে, রাইট। ওই, হ্যাঁ ওই চ্যাপ্টারটাতেই আছে, এবং ওই চ্যাপ্টার থেকে আমি পাওয়ার পয়েন্টে সুন্দরভাবে নিয়ে আসছি, এবং এটা তোমাদের দিয়ে দিব, এই পাওয়ার পয়েন্টটা পুরোটাই দিয়ে দিব, যে আলোচনাগুলো আছে এখানে এটা দিয়ে দিব, সেটাতে আরো সহজভাবে জিনিসগুলো ধরতে পারবা। সো আরেকটা বিষয় আমি তোমাদের আলোচনা করি, সেই বিষয়টা হচ্ছে কিউ পজিটিভ মিন্স, কিউ পজিটিভ মানে কি, কিউ পজিটিভ এটার মিনিং কি। আমি যদি বলি যে কিউ পজিটিভ এটার মিনিং কি, তোমাকে আমি ভাই ভাই আস্ক করতে পারি কিউ পজিটিভ এটা দিয়ে তুমি কি বুঝো, কেউ একজন আনসার করো। হিট অ্যাবজর্ব হচ্ছে। হিট অ্যাবজর্ব হবে, তাই না, সারাউন্ডিং থেকে হিট অ্যাবজর্ব হবে, কে কারেক্ট আনসার। আরেকটা বিষয় হচ্ছে হিট পজিটিভ মানে হচ্ছে হিটের ভ্যালুটা মাস্ট বি গ্রেটার দ্যান জিরো, হিটের ভ্যালু অবশ্যই জিরো থেকে বড় হতে হবে, তাই না। পজিটিভ মানেই তো আমরা এটা বুঝি যে মাস্ট বি গ্রেটার দ্যান জিরো। আবার হিট আমি নেগেটিভ বলবো, তো হিট আমি নেগেটিভ বলবো তার মানে হচ্ছে হিট রিলিজ হচ্ছে টু দ্য সারাউন্ডিং, সারাউন্ডিং এ হিট রিলিজ হচ্ছে, দ্যাট মিন্স কিউ এর ভ্যালুটা হচ্ছে মাস্ট বি লেস দ্যান জিরো, জিরো থেকে ছোট। আর যদি আমি এরকম বলি, আচ্ছা আমি তোমাদেরকে একটা এমসিকিউ অথবা ভাইবার কোশ্চেন সেট করলাম যে কিউ ইজ ইকুয়ালস টু জিরো, এটা দিয়ে তুমি কি মিন করবা, এটা দিয়ে তোমার কি বুঝাবা? There এটা will be no chance. স্যার হিট নিউট্রাল আছে। Initial temperature equals to final temperature. রাইট, এটা ঠিক আছে, এটা দেখো নো চেঞ্জ, ঠিক আছে। বিষয়টা হচ্ছে কি, নো হিট উইল বি ট্রান্সমিট টু দ্য সিস্টেম অর বাই দ্য সিস্টেম, মানে সিস্টেমে কোনো তাপের আদান প্রদান ঘটবে না, তার মানে কোনো পরিবর্তন ঘটবে না। তার মানে ইনিশিয়াল টেম্পারেচার এবং ফাইনাল টেম্পারেচার বোথ আর ইকুয়াল। যখন তোমার এটা আসবে কিউ ইজ ইকুয়ালস টু জিরো, তখন তোমাকে এইটা পয়েন্টটা মাথায় নিয়ে আসতে হবে যে কিউ ইজ ইকুয়ালস টু জিরো মিনস ইনিশিয়াল টেম্পারেচার এবং ফাইনাল টেম্পারেচার এটা সমান থাকলেই তখন কিউ ইজ ইকুয়ালস টু জিরো। দেখো এই যে ছোট ছোট কন্ডিশন গুলো বলবো, ছোট ছোট কন্ডিশন যেগুলো বলছি এখন, এগুলো কিন্তু সম্পূর্ণরূপে তোমরা যখন কোনো একটা প্রোগ্রামিং করতে যাও, কোডিং করতে চাও, তখন এই ছোট ছোট কন্ডিশনেই কোড লিখতে হয়। তুমি একটা সিস্টেমের যে কোনো কিছু ইকুইভ্যালেন্স সিস্টেম বা যে কোনো একটা অটোমেটেড সিস্টেম তৈরি করতে গেলে এই যে ছোট ছোট কন্ডিশন, দেখো কি তুমি কিন্তু ডিটেলস লিখতে গেলে অনেক লেন্দি 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 প্রোগ্রাম লিখতে হবে, যেমন এইচটিএমএল লিখতে হয়। বাট যখন তুমি পাইথনে লিখতে যাও বা জাভাতে লিখতে যাও, তখন কিন্তু খুব ছোট ছোট কোড দিয়ে অনেক বড় বড় কিছু করে দাও, মানে অনেক বড় বড় ফাংশনকে ছোট কোডের মধ্যেই নিয়ে আসা যায়। তো সেই ছোট কোডগুলা কিন্তু যত বেশি কন্ডিশন তোমার জানা থাকবে, যত বেশি ছোট ছোট কন্ডিশন জানা থাকবে, যেমন কিউ ইজ ইকুয়ালস টু জিরো মানে কি, তখন এই দেখো তুমি কোডিং এ ওইভাবেই সেট করবে যে ইনিশিয়াল টেম্পারেচার ইকুয়ালস টু ফাইনাল টেম্পারেচার মানে কি, তখন কোডিং কি বুঝবে যে কিউ ইজ ইকুয়ালস টু জিরো, সেন্স করবে যে কোনো হিটের আদান প্রদান এখানে ঘটতে পারবে না, তাই না। যখনই কিউ গ্রেটার দেন তখন তাকে সেভাবে তুমি তার ওয়ার্কিং প্রিন্সিপাল সেট করে দিবা, যখন কিউ গ্রেটার দেন জিরো তখন তুমি এই কাজ করবা, যখন কিউ লেস দেন জিরো তখন তুমি এই কাজ করবা, যখন কিউ ইজ ইকুয়ালস টু জিরো তখন তুমি এই কাজ করবা। তো তিনটার কাজকে ডিফাইন করে দিলে সে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেট করা থাকলে বা এআইও এত অত অ্যাডভান্স লাগবে না, এমনি নর্মাল প্রোগ্রামিং এর মাইক্রোপ্রসেসর সেট করার মাধ্যমে কিন্তু এই অটো সেন্সিং সিস্টেমগুলো ডেভেলপ করা যায়। সেগুলো এই ছোট 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 যত কন্ডিশন তুমি সামারাইজ করে ছোট ছোট পয়েন্টে নিয়ে আসতে পারবা, তোমার কোডিং এর লেন্থ তত সহজ হবে এবং কোডিংটা তত ছোট হবে। একই প্রোগ্রাম, দেখো একই প্রোগ্রাম কিন্তু 10 পেজ দিয়েও করা যায়, আবার 2 লাইনেও করা যায়। তো যে 2 লাইনে করতে পারে তারই কিন্তু ভ্যালু বেশি,
কারণ এখন 2 লাইনে করলে সেটার জন্য মেমোরি কম খরচ হবে, সেটার জন্য ডিভাইস ছোট হবে, এবং অনেক ধরনের ফাংশনেবল করা যাবে, অনেক কিছু একটা জায়গার মধ্যে সহজে লেখা যাবে। সো এইটা হচ্ছে এই জায়গার বিষয়। যত বেশি এই ধরনের ছোট ছোট কন্ডিশনগুলো মাথায় অ্যানালাইসিস করে করে সেট করতে পারবা, সহজে বিভিন্ন প্রবলেম সলভ করতে পারবা। ওকে, এটা গেল আমাদের হিট এনার্জি নিয়ে। এরপর আমরা যেটা চলে আসব সেটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স, এটা হচ্ছে থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল, প্রথম যে ল, মানে ফার্স্টে যে ল। ভেরি সিম্পল, খুবই স্বাভাবিক কথা, বাট এই স্বাভাবিক কথাও অনেক গুরুত্বপূর্ণ। সেটা কি? সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি দুইটা সাবস্টেন্স, তোমরা কি ডায়াগ্রামটা ক্লিয়ার দেখতে পাচ্ছ? ইজ ইট ওকে? Yes, জি sir. স্যার, Yes, sir. আচ্ছা Yes, sir. ওকে, সো দেখো আমি দুইটা অবজেক্টকে দুইটা বক্সে নিয়েছি, এ এবং বি, টু ডিফারেন্ট অবজেক্ট এ এবং বি। সো দেখো এ অবজেক্ট এর টেম্পারেচার যা হয়, বি অবজেক্ট দুইটা যদি একই টেম্পারেচারে থাকে ইন্ডিভিজুয়ালি অন্য কোনো একটা অবজেক্টের সাথে, এই টিটা হচ্ছে আমাদের থার্ড অবজেক্ট টেম্পারেচার থার্মোমিটার। টিটা হচ্ছে একটা ডিজিটাল থার্মোমিটার, আমাদের থার্ড অবজেক্ট। সো দেখো এ এর সাথে যখন আমি এই থার্মোমিটারকে নিয়ে আসছি, তখন কি হবে? তখন এর রিডিংটা দিবে। কিভাবে রিডিং দিবে? টেম্পারেচার যখন এর সাথে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসবে, থার্মাল ইকুইলিব্রিয়ামে চলে আসবে। থার্মাল ইকুইলিব্রিয়াম বিষয়টা কি সেটা আবার একটু আলোচনা করি। এর আগেও আলোচনা করেছি কিছুটা, যে যেমন এক টুকরা বরফকে যদি তুমি রুমে রাখো, কিছু সময় পরে বরফ মেল্ট হয়ে পানিতে চলে আসবে এবং পানির টেম্পারেচারটা রুমের টেম্পারেচারের কাছাকাছি চলে আসলো। এই যে দেখো একটা ন্যাচারাল ব্যালেন্সিং সিস্টেম, যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে টেম্পারেচার মেনটেন করার চেষ্টা করে এনভায়রনমেন্ট বা আমাদের অ্যাটমসফিয়ার। এই থার্মাল ইকুইলিব্রিয়ামটা কিভাবে আসে? হিটের এক্সচেঞ্জের মাধ্যমে। আইদার সে হিট রিলিজ করে দিবে অথবা হিট অ্যাবজর্ব করবে। এই অ্যাবজর্ব বা রিলিজের মাধ্যমে আমাদের সারাউন্ডিং বা আমাদের এনভায়রনমেন্টের সাথে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যে কোনো একটা অবজেক্ট চলে আসার চেষ্টা করে। সো এখানে যে থার্মোমিটার, এই থার্মোমিটারকে তুমি যদি এই অবজেক্টের সাথে অ্যাটাচড নিয়ে আসো, তখন কিছু সময় পরে থার্মোমিটার এবং এই দুইটা অবজেক্টের টেম্পারেচার সেম হয়ে যাবে। অ্যাজ ফর এক্সাম্পল, যখন ডক্টরস থার্মোমিটার দিয়ে তোমার জ্বর মাপা হয়, বডির টেম্পারেচার মাপা হয়, তখন কি করতে হয়? কিছু সময় ওয়েট করতে হয়। কিছু সময় কেন ওয়েট করতে হয়? সাথে সাথে দিয়েই নিয়ে আসা হয় না কেন? কিছু সময় ওয়েট করতে হয় এই কারণেই, যাতে করে তোমার ওই থার্মোমিটার এবং তোমার বডির টেম্পারেচার, বডি এবং থার্মোমিটার থার্মালি ইকুইলিব্রিয়ামে আসতে পারে। মানে কি, দুইটার মধ্যে টেম্পারেচারের আদান প্রদানের ফলে ব্যালেন্স হয়ে ইকুয়াল বা ইকুইলিব্রিয়ামে আসতে পারে। সো এখানে আমরা একটা থার্মোমিটার এই অবজেক্টের সাথে অ্যাটাচড করেছি। এই থার্মোমিটার একটা নির্দিষ্ট সময় পরে সে দেখা যাচ্ছে রিডিংটা স্টেবল হচ্ছে। প্রথম দিকে টেম্পারেচার বাড়তে থাকবে, একটা সময় পরে আর বাড়বে না। তো যখন আর বাড়বে না, তখন বোঝা যাচ্ছে এরা থার্মালি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে আসছে, এবং আমরা রিডিং দেখে নিয়েছি 0.13704। এনিহাও এখানে যে রিডিংটা আছে, যে নাম্বারগুলো আছে দেখো। সো এর সাথে যদি টি, দ্যাট মিনস এই থার্ড অবজেক্ট থার্মোমিটার, এটা যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, আবার বি এর সাথেও যদি, দেখো সেকেন্ড বক্সে বি এর সাথেও যদি এই থার্মোমিটার থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমরা বলতে পারি এ এবং বি বোথ, এই দুইটা অবজেক্টও একে অপরের সাথে পারস্পরিক ভাবে বা একজন আরেকজনের সাথে থার্মালি ইকুইলিব্রিয়ামেই থাকবে। এটাই হচ্ছে কনসেপ্ট অফ জিরোথ ল। দেখো কনসেপ্ট অফ জিরোথ ল এখানে আমরা থার্মোমিটারের মাধ্যমে দেখিয়েছি। আমি যদি আর একটু সহজ ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, দেখো আমি এভাবে বলি যে এটা হচ্ছে আমাদের অবজেক্ট এ, এটা হচ্ছে আমাদের অবজেক্ট বি, আর এটা হচ্ছে আমাদের অবজেক্ট সি। সো এ যদি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তার মানে কি দুইটা অবজেক্টের টেম্পারেচার সেম, এ এবং সি এর। আবার বি এবং সি এরাও যদি থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে কি হবে? অ্যাকর্ডিং টু দ্য জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আমরা এটাই বলতে পারি যে এ এবং বি, এ অ্যান্ড বি বোথ আর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম উইথ ইচ আদার। পরস্পরের সাথে এরাও থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। এটাই হচ্ছে মূলত
জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এর কনসেপ্ট। বিষয়টা সবার কাছে পরিষ্কার হয়েছে কিনা? কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকলে আস্ক করতে পারো। এনি কোশ্চেন? নো স্যার। No, sir. No, sir. No, sir. তাহলে কোথাও যদি তোমার জানা থাকে, মনে করো কোথাও যে কোনো একটা এক্সাম্পলে 3টা অবজেক্টের কথা বলা হয়েছে এবং বলা হলো যে কোনো 3টা অবজেক্ট, তোমার এই এই কনসেপ্টটা মাথায় রাখবা যে যদি এ মানে ফার্স্ট অবজেক্ট 3 নাম্বার কোনো অবজেক্টের সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম থাকে, আবার এই বি অবজেক্টটাও 3 নাম্বার অবজেক্টের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমরা ধরেই নিব যে এদের দুইজনেরই টেম্পারেচার সেম, এ এবং বি এর টেম্পারেচার সেম। সো এইটা ধরে হয়তো আমরা কোনো প্রবলেম সলভ করতে পারবো বা আমরা কোনো কন্ডিশন সেট করতে পারবো। সো এইটাই হচ্ছে এখানকার মূল আউটকাম, লার্নিং এর আউটকাম, যে 3টা অবজেক্টই পারস্পরিক ভাবে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। আচ্ছা, এরপরে আমাদের এরপরে যে টপিকটা মোলার স্পেসিফিক হিট, মোলার স্পেসিফিক হিট, চলে আমরা দেখব যে হোয়াট ইজ মোলার স্পেসিফিক হিট। মোলার স্পেসিফিক হিট, মোলার স্পেসিফিক হিট। সো দেখো আমরা স্পেসিফিক হিট যেটা শিখেছিলাম, স্পেসিফিক হিটটা অ্যাকচুয়ালি কি শিখেছি? স্পেসিফিক হিট সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই, কি ছিল বলো? কিউ ডিভাইডেড বাই, ভুলে গিয়েছো? এম ডেল টি। এম ডেল টি। দেখো সি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই এম ডেল টি। এখানে কি ছিল হচ্ছে পার ইউনিট ম্যাসের হিট ক্যাপাসিটিকে আমরা স্পেসিফিক হিট বলি, তাই না? পার ইউনিট ম্যাসে। বাট যখন মোলার বলা হচ্ছে, দেখো ওয়ার্ডটা যখন মোলে বলা হচ্ছে মোলার, তখন বিষয়টা কি হচ্ছে? সিএম মোলার, মোলারের ক্ষেত্রে বিষয়টা হবে তখন আর ম্যাস থাকবে না, এই ম্যাসটা তখন রিপ্লেস হয়ে যাবে কিসের মাধ্যমে? মোলের মাধ্যমে রিপ্লেস হয়ে যাবে, এন ডেল টি হবে। 1 মোল কোনো একটা সাবস্টেন্সের পরিমাণটাকে আমরা তখন কনসিডার করব, এবং 1 মোলে কতগুলো অ্যাটম থাকে সেটাও তোমরা জানো। অ্যাভোগাড্রো নাম্বার এর সমান সংখ্যক অ্যাটম থাকে। অ্যাভোগাড্রো নাম্বার 6.023 × 10⁻23, এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, যেটাকে আমরা বলি 1 মোলের নাম্বার। 1 মোলে কতগুলো অ্যাটম থাকে। তো যখন আমরা মোলের মাধ্যমে স্পেসিফিক হিটকে আইডেন্টিফাই করি, তখন সেই স্পেসিফিক হিটটাকে বলা হয় মোলার স্পেসিফিক হিট। দ্যাট মিন্স কোনো একটা অবজেক্ট তার টেম্পারেচার 1 কেলভিন রাইজ করতে, 1 মোল ওই সাবস্টেন্সের টেম্পারেচার 1 কেলভিন রাইজ করার জন্য যে অ্যামাউন্ট অফ হিট লাগবে, সেই অ্যামাউন্ট অফ হিটকে আমরা বলি মোলার স্পেসিফিক হিট। সো মোল বললে তখন 1 কেজি কিন্তু আর আসবে না। আমরা যখন স্পেসিফিক হিট বলেছি তখন আসছিল 1 কেজি কোনো সাবস্টেন্সের টেম্পারেচার 1 কেলভিন রাইজ করার জন্য যে অ্যামাউন্ট অফ হিট লাগবে তাকে আমরা বলি স্পেসিফিক হিট। বাট যখন মোলার স্পেসিফিক হিট বলবো, মোলার স্পেসিফিক হিটের ক্ষেত্রে কিন্তু কেজি আসবে না বা ম্যাস আসবে না, তখন বিষয়টা কি হবে? 1 মোল। যেমন 1 মোল তখন হয়ে যাবে, সাপোজ 1 মোল কার্বন ডাইঅক্সাইড, 1 মোল কার্বন ডাইঅক্সাইড। সো এই যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড যদি বলি, তখন 1 মোলের পরিমাণটা তখন এখানে আমাদের আইডেন্টিফাই করতে হবে যে 44 গ্রাম, তখন সেই বিষয়টা চলে আসবে। বাট স্পেসিফিক ভাবে আমরা বলবো না যে 1 কেজি বা কোনো ম্যাসের বিষয়টা তখন থাকবে না, যখন আসবে মোলার ম্যাসের বিষয়। মোলার ম্যাস বা মোলার ফ্যাক্ট আসলে মোলে আমাদের ক্যালকুলেশনটা হবে, মোল ফাইন্ড আউট করে নিয়ে আমাদের এখানে মোলের ভ্যালু বসিয়ে দেন আমাদেরকে মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা মোলার স্পেসিফিক হিট ক্যালকুলেট করতে হবে। সবার কাছে বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার। কোনো ডাউট থাকলে কোশ্চেন আস্ক করো। নো? ওকে। তাহলে এখান থেকে আমরা প্রবলেম সলভ করি।
দেখো আমাদের ফার্স্ট প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ লেখা ছোট না ঠিক আছে? ওকে ওকে আচ্ছা দেখো এখানে স্যার আমাদের ঠিক আছে ফার্স্ট প্রবলেম, এটা আমাদের এক্সারসাইজের প্রবলেম 22। আমি যে চ্যাপ্টারটা দিয়েছি ওই চ্যাপ্টারে 22 নাম্বার প্রবলেম। A small electric immersion heater is used to heat 100 gram of water for a cup of instant coffee. Okay, the heater is labeled 200 watts. হিটারের গায়ে লেবেল করা আছে 200 watts, তার পাওয়ারটা দেওয়া আছে 200 watts. Okay, calculate the time required to bring all this water 23 ডিগ্রি সেলসিয়াস টু 100 ডিগ্রি সেলসিয়াস। আমাদের কত সময় লাগবে সেই টাইমটা ক্যালকুলেট করতে হবে। রিকোয়ার্ড টাইম কত সময় লাগবে, আমাদের যে 100 গ্রাম অফ ওয়াটার দিয়ে দেওয়া হয়েছে ওই 100 গ্রাম ওয়াটারের টেম্পারেচার রাইজ করতে হবে 23 থেকে 100 ডিগ্রিতে, 23 থেকে 100 ডিগ্রিতে রাইজ করতে হবে। তাহলে এখানে বলো যে ওয়াটারটা আমাকে এক কাপ কফি তৈরি করার জন্য, যে 100 গ্রাম ওয়াটার দেওয়া হয়েছে, এটা হচ্ছে 100 গ্রাম ওয়াটার, তাহলে তার ম্যাস গিভেন, ওয়াটারের ম্যাস হচ্ছে 100 গ্রাম। তো আমরা তো সবসময় এসআই ইউনিটে নিয়ে নিব, গ্রামকে তো গ্রামে রাখতে পারবো না, গ্রামকে কনভার্ট করতে হবে কিসে, কেজিতে। সো 100 গ্রামকে আমি কেজিতে কনভার্ট করব বাই ডিভাইডিং 1000। কত হবে 100 গ্রামে কত কেজি হবে? 0.1 কেজি। 0.1 কেজি। এবং এই ওয়াটার তার ইনিশিয়াল টেম্পারেচার, দেখো ইনিশিয়াল টেম্পারেচার কত দেওয়া আছে, ইনিশিয়াল টেম্পারেচার 23 ডিগ্রি সেলসিয়াস, 23 ডিগ্রি সেলসিয়াস। ওকে, সো এটাকে তুমি কনভার্ট করবা কেলভিনে, আমরা তো আর ডিগ্রি সেলসিয়াস সিজিএস সিস্টেমের ইউনিট, এটাকে আমরা কেলভিনে কনভার্ট করে নিতে হবে। কেলভিনে কনভার্ট করো 23 প্লাস 273, কত হয় 273 প্লাস করলে? স্যার 296 96 স্যার 296, right, at the Kelvin. Initial temperature. Now final temperature. দেখো final temperature. What is the final temperature? 100 degree Celsius. So আমাদেরকে রাইজ করতে হবে 100 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, তাহলে 100 এটাকে কেলভিনে করলে হবে 373 কেলভিন, জাস্ট 100 প্লাস হবে, সো দিস কেলভিন। ওকে, এছাড়া আমাদেরকে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমাদের যে কফি হিটারের গায়ে লেবেল করা আছে, লেবেলিং হচ্ছে পাওয়ার 200 ওয়াট, 200 ওয়াট। সো 200 ওয়াট মিন্স হচ্ছে 200 জুল পার সেকেন্ড। দ্যাট মিন্স কি, এক সেকেন্ডে এত জুল এনার্জি সে কনভার্ট করতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জিকে সে হিট এনার্জিতে কনভার্ট করতে পারে। সেটা কি অ্যামাউন্ট? পার সেকেন্ডে 200 জুল। ওয়াট মিন্স হচ্ছে জুল পার সেকেন্ড, জানো তো এটা সবার জানা আছে? ওয়াট জুল পার সেকেন্ড, এটার মিনিং কি? এটার মিনিং হচ্ছে যে প্রতি সেকেন্ডে, পার সেকেন্ডে সে কত পরিমাণ এনার্জি কনভার্ট করবে? 200 জুল। 200 জুল হিট এনার্জি সে তৈরি করতে পারে প্রতি সেকেন্ডে। ওকে, সো হিট এনার্জিটা হচ্ছে আলটিমেটলি 200 জুল। আমাদেরকে এখন ফাইন্ড আউট করতে হবে কত সময় লাগবে, কত সেকেন্ড সময় লাগবে, সেটা আমাদের মূলত ফাইন্ড আউট করতে হবে। তাহলে দেখি আমরা কতটুকু হিট এনার্জি সে অ্যাবজর্ব করবে হিটার থেকে, সেটা আমরা ফাইন্ড আউট করি। Q is equals to m c delta t। ওকে, m হচ্ছে 200 গ্রাম, 100 গ্রাম ছিল, 100 গ্রামই তো ছিল নাকি? হ্যাঁ 100 গ্রাম। তাহলে এখানে আমরা ভ্যালু বসাই 0.1 কেজি। ওয়াটারের জন্য দেখো স্পেসিফিক হিট, সেটা আমাদের ভ্যালু দেওয়াই থাকবে 4190। ওকে, মাল্টিপ্লাই ডেল টি কত হবে? জাস্ট ডিফারেন্সটা বের করো, ডিফারেন্সটা বের করলে এখানে কত থাকবে? 296 373 77। ওকে, তাহলে ক্যালকুলেট করো এখানে। স্যার আনসার হবে 32263 32263 দিস জুল। ঠিক আছে, আচ্ছা স্যার তাহলে দেখো এইটা হচ্ছে টোটাল হিট এনার্জি
টেম্পারেচার 23 থেকে 100 এ রাইজ হতে এত অ্যামাউন্টের হিট এনার্জি অ্যাবজর্ব করবে এই ওয়াটার কফি তৈরি করার জন্য। বাট আমার হিটার সাপ্লাই দিচ্ছে প্রতি সেকেন্ডে কত এনার্জি, পার সেকেন্ডে এনার্জি সাপ্লাই হচ্ছে 200 জুল, তাই না? তাহলে আমার টাইমটা আমি যদি বের করতে চাই, টাইম কিভাবে বের করতে পারবো? টাইম ইজ ইকুয়ালস টু, Sir, দেখো, Q by P. হ্যাঁ, কিউ ডিভাইডেড বাই পাওয়ার, তাই না? টোটাল যে পাওয়ারটা দেওয়া আছে সেটা। তাহলে দেখো এখানে আমাদের কিউ যেটা পেয়েছি 300, 32263, রাইট, ডিভাইডেড বাই পাওয়ার হচ্ছে 200। তাহলে এটা ক্যালকুলেট করো, আমরা সেকেন্ডে পেয়ে যাবো The কত answer সেকেন্ড হবে লাগবে? 161.315. 161.315 দিস সেকেন্ড। চাইলে এটাকে তুমি মিনিটে কনভার্ট করতে পারো, হ্যাঁ আওয়ারে স্যার কনভার্ট মিনিটে করতে Sir, দিলে পারো। হবে 2 স্যার point 2 second. minute 41.315 সেকেন্ড। 41 স্যার 41 মিনিট। 2.41 মিনিট, তাহলে Sir, মিনিটে 2 নিলে minute আমাদের 41 second. রাইট 2 মিনিট 41 সেকেন্ড, 2.41 এত মিনিট। ওকে, তাহলে ভেরি সিম্পল। দেখো এই যে খুব সহজভাবে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি। জাস্ট আমার টাইম ক্যালকুলেশন করলাম। দেখো এই টাইম ক্যালকুলেট করা থাকলে তোমার জন্য প্রোগ্রাম সেট করা সহজ। তুমি একটা অটো কি বানাইতে যাচ্ছ যে একটা অটোমেটেড হিটার যেটা অটোমেটিক কফি তৈরি করবে। এখন কিন্তু আছে, দেখেছো, সুইচ চাপ দেওয়ার পরে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পানি বের হয়। মানে যে তোমরা দেখছো না কফি মেকার, বা কফি মেকারে কি হচ্ছে, একটা সুইচ দিচ্ছ আর ওয়ান টাইম কাপ রেখেছো, অতটুকু পানি বের হয়ে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে। তো ওকে ও কি মানুষ যে ও বুঝতে পেরেছে যে কাপ ভরে গিয়েছে, কাপ ভরে গেলে আর পানি দেওয়া যাবে না, তাকে কিভাবে করা হলো? তাই কিন্তু একটা টাইম সেট করে দেওয়া হয়েছে, একটা অ্যামাউন্ট সেট করে দেওয়া হয়েছে যে তুমি এতটুকু সময় পরে বন্ধ হয়ে যাবে এবং তোমার ফ্লো রেটটা এত হতে হবে, এর থেকে বেশি রেটও দিতে পারবে না। তো এগুলা কিন্তু এই ছোট 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 যে ক্যালকুলেশন শিখবা, এগুলা দিয়েই কোডিং করে এই বিষয়গুলো তৈরি করা হয়। ওকে, সো অটোমেটেড হিটার বানাইতে চাও যে হ্যাঁ তোমার পানির টেম্পারেচার 100 হওয়ার সাথে সাথে হিটার অফ হয়ে যাবে। আর ও তো মানুষ না, ওর তো আর ইন্টেলিজেন্সই নাই, ও নিজে বুঝবে না। বাট তুমি যখন ওকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই সেট করে দিবা, তার মানে হচ্ছে তুমি যখন কোডিং করে তাকে একটা কিছু বলে দিবা, তখন সে তোমার ওই অর্ডার শুনতে সে বাধ্য। সেভাবে সেট করে দিলে অটোমেটিক টেম্পারেচার 100 রাইজ হওয়ার সাথে সাথে তার সেন্সর বলে দিবে, সেন্সর থেকে একটা সিগন্যাল যাওয়ার সাথে সাথে তার ওই ইয়েটা অফ হয়ে যাবে, তার ওখানে ইলেকট্রন সাপ্লাই অফ হয়ে যাবে, তার ওখানে অটোমেটিক শাটডাউন হয়ে যাবে। তো ওই সব বিষয় কিন্তু এই যে যে ক্যালকুলেশন তুমি শিখবা, এটা কিন্তু শুধু ম্যাথের জন্য না, ফিজিক্স তো ম্যাথ না। ম্যাথ শিখলে ওকে, এটা তো যে কোনো একটা প্রাইমারির বাচ্চাও শিখতে পারবে, এখানে ভ্যালু বসায় এই করলাম। তো তোমার ম্যাথ শেখাটা কিন্তু মূল উদ্দেশ্য না। এখানে ম্যাথ শেখার তো কোনো, এটা সিম্পল একটা ম্যাথ, যোগ বিয়োগ, এটা যে ক্লাস 1-2 এর বাচ্চাকে শিখাইলেও সে অ্যাকুরেটলি করে দিতে পারবে। বাট এটা তোমার মেইন পারপাস না। মেন পারপাসটা কি, এই যে যে ছোট ছোট ক্যালকুলেশন তোমরা শিখবা, এটা অ্যাপ্লাই করতে যাতে পারো। এ ধরনের অটোমেটেড কোনো কিছু কোডিং দিয়ে তুমি নিজে একটা প্রজেক্ট দাঁড় করাইতে পারো, যে প্রজেক্টটা খুবই ইফেক্টিভ এবং খুবই একটা ইউনিক ধারণা সম্পন্ন একটা প্রজেক্ট। তো সেটা কখন করতে পারবো? যদি তোমার এই ধরনের অ্যানালাইসিস অ্যাবিলিটি গুলো সুন্দরভাবে বিল্ড আপ হয়, নিজের ব্রেনের মধ্যে জিনিসগুলো সুন্দরভাবে অ্যাকুমুলেট হয়, তখন অটোমেটিক তোমার থেকে রেসপন্স চলে আসবে যে হ্যাঁ এটাকে এইভাবে করলেই তো আমি সহজে সমাধানটা করতে পারবো। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাই। আরো একটা প্রবলেম আছে আমাদের ফার্স্ট লেকচারে। দেখো আমাদের সেকেন্ড প্রবলেম, a certain substance has a mass per mole of 50.0 gram per mole. When 314 joule is added as heat to a 30 gram sample, the sample's temperature rises from 25 degrees Celsius to 45 degrees Celsius. What are the specific heat? আমাদেরকে স্পেসিফিক হিট ফাইন্ড আউট করতে হবে। Then molar specific heat, then how many moles are in the sample.
আমাদের মোল বের করাই লাগবে মোলার স্পেসিফিক হিট বের করতে হলে। তো এই দুইটা জিনিস আমাদেরকে বের করতে হবে। প্রথমে হচ্ছে স্পেসিফিক হিট বের করতে হবে। সো দেখো সার্টেন সাবস্টেন্স, এই সাবস্টেন্সের পার মোলের ম্যাস দেওয়া আছে, 1 মোলে কত ম্যাস সেটা দেওয়া আছে। 1 মোলের ম্যাস হচ্ছে 50 গ্রাম, 50 গ্রাম পার মোল, এটা আমাদের প্রতি মোলের ম্যাস দেওয়া। When 314 joule is added as heat is 30 গ্রাম স্যাম্পল, তার মানে আমাদের স্যাম্পলের ম্যাস কত গ্রাম? স্যাম্পলের ম্যাস হচ্ছে 30 গ্রাম, 30 গ্রাম স্যাম্পল। ওকে, তো 30 গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করব, কত হবে কেজিতে কনভার্ট করলে? 0.03 0.03 কেজি। ওকে, এটা কেজিতে কনভার্ট হলো। দেন আমার কি অ্যামাউন্টের হিট অ্যাড করতে হচ্ছে বলো তো? এখানে হিটটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? প্লাস নিব না মাইনাস নিব? when 314 joule is added, হ্যাঁ কিভাবে আমরা বুঝতে পারলাম যে এটা পজিটিভ হবে? এই যে এই জায়গায় দেখো হিট ইজ অ্যাডেড, অ্যাডেড মানে কি সিস্টেমে অ্যাড করা হচ্ছে, সিস্টেম নিয়ে নিচ্ছে, সিস্টেম অ্যাবজর্ব করে নিচ্ছে। সো Q is equals to 314 জুল। ওকে, এই ভ্যালু আমি পেয়ে গেলাম, স্যাম্পলের ম্যাস পেয়ে গিয়েছি, আর ইনিশিয়াল ফাইনাল টেম্পারেচার এটা আমরা ক্যালকুলেট হিসাব করে ফেলি। আমাদের ইনিশিয়াল টেম্পারেচার কত? ইনিশিয়াল টেম্পারেচার টিআই হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস কেলভিনে কনভার্ট করো 298 কেলভিন, 298 হ্যাঁ 298 কেলভিন। দেন আমাদের ফাইনাল টেম্পারেচার টিআই, ফাইনাল টেম্পারেচারটা কত হচ্ছে? ফাইনাল টেম্পারেচার ভ্যালু 45 ডিগ্রি সেলসিয়াস, 45, তাহলে কত হবে? 318 কেলভিন 318 318 কেলভিন আমাদের ফাইনাল টেম্পারেচার। ওকে গুড, আমাদেরকে এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে স্পেসিফিক হিট বের করতে হবে। আমি ইকুয়েশন ফার্স্টেই লিখে ফেলি, আমাদের ওয়ার্কিং ফর্মুলা Q is equals to m c ডেল্টা T। তো সবই তো আছে, এখান থেকে শুধু c বের করব। C is equals to হচ্ছে Q divided by m ডেল্টা T। তাহলে এখানে Q এর ভ্যালু পুট করি 314 জুল ডিভাইডেড বাই m mass হচ্ছে 0.03 ইন্টু ডেল্টা টি, 20 ডেল্টা টি হচ্ছে 20। ওকে, ক্যালকুলেট করো। কত আসে রেজাল্ট বলো? স্যার 523.33 523.33 ইউনিট কি হবে? জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। আমি কিন্তু ইউনিটও আস্ক করব, ভাইবাতে আস্ক করব, বলো স্পেসিফিক হিট ক্যাপাসিটি এর ইউনিট কি হবে? তোমার আনসার দিতে হবে জুল পার কেজি পার কেলভিন। সো ফার্স্ট পার্টটা কমপ্লিট হলো। এরপরে আমাদেরকে মোল বের করতে হবে, যে ওই স্যাম্পলের মোল কত মোল। সিটা আগে বের করি, মোল তো আমাদের ফার্স্টে বের করাই লাগবে। দেখো এখানে হাউ মেনি মোলস আর ইন দ্য স্যাম্পল। সো মোল আমরা যদি বের করতে চাই সেটা হচ্ছে আমাদের যে স্যাম্পলের ম্যাস দেওয়া আছে, স্যাম্পলের ম্যাস কত গ্রাম? 30 গ্রাম। তো 30 গ্রাম কেজিতে বের করবো অথবা গ্রামেও বের করতে পারো, যেহেতু রেশিও 30 গ্রাম হচ্ছে আমাদের স্যাম্পলের ম্যাস। আর 1 মোলের ম্যাস কত? 1 মোলের ম্যাস হচ্ছে 50 গ্রাম, 50 গ্রাম। সো 30 ডিভাইডেড বাই 50, এটা দিয়ে আমরা কত মোল, 30 গ্রামে কত মোল অ্যাকচুয়ালি সেটা বের করলাম, যে 30 গ্রাম স্যাম্পলে কত মোল হয়। তো 0.6 মোল। ওকে, এখানে আর কেজিতে কনভার্ট করতে হচ্ছে না, কারণ এটা তো গ্রামের রেশিও, দ্যাট মিন্স রেশিও আকারে থাকলে কেজিতে কনভার্ট করলেও যা হবে, তুমি গ্রামে রেখে ক্যালকুলেশন করলেও একই হবে। সো আলটিমেটলি মোল হচ্ছে 0.6 মোল। এখন এই মোলের মাধ্যমে আমাদেরকে বের করতে হবে যে মোলার স্পেসিফিক হিট কত হবে, Cm। সো Cm is equals to Q ডিভাইডেড বাই, তখন কি আমি ম্যাস নিতে পারবো? মোলার স্পেসিফিক হিটের ক্ষেত্রে কি ম্যাস ইউজ করতে পারবো? নো, তখন আমাকে মোল নিতে হবে, n del t। সো Q এর ভ্যালু তো আমরা জানি 314
ডিভাইডেড বাই মোল আমরা বের করেছি 0.6 ডিভাইডেড বাই ডেল টি হচ্ছে 20। ক্যালকুলেট করো, ক্যালকুলেট করে 26.17. 26.16 26.17। যদি 6 এর পর আরো ঘর থাকে তো সেটাকে 7 নিতে পারো, যদি 5 এর উপরে হয় তো 26.17। এখন ইউনিট কি হবে? ইউনিট কি জুল পার কেজি পার কেলভিন হবে? এটার So ইউনিট joule per স্যার জুল পার মোল পার কেলভিন। এক্স্যাক্টলি, এটা হবে জুল পার মোল পার কেলভিন। দ্যাটস ভেরি সিম্পল। তাহলে দেখো কত সহজ ক্যালকুলেশন, কত সহজ বিষয়, একটু মাথায় রাখলে কিন্তু তোমাদের ফুল মার্কস তোলা কোনো বিষয়ই না। কুইজে 20 আউট অফ 20, জাস্ট 20 মিনিট, তোমার 10 মিনিটও লাগবে না যদি তোমার নলেজ গুলা কমপ্লিট থাকে, তুমি একটা টপিক সম্পর্কে পরিষ্কার ধারণা যদি থাকে। সো তুমি আর পড়াশোনা করার কি দরকার? এক জিনিস বারবার পড়ার তো কোনো দরকার না, তুমি তো আর মুখস্থ করবে না, মেমোরাইজ করবে না, তুমি জাস্ট একটা টপিক বুঝে গিয়েছো, ওকে দ্যাটস এনাফ, একবার পড়লে এনাফ। তুমি সেটা অ্যাপ্লাই করবা এক্সামে, জাস্ট কোশ্চেন দেখবা, এমসিকিউটা পড়বা, বুঝবা, 4টা অপশনের মধ্যে কোনটা কারেক্ট ফাইন্ড আউট করবা ভেরি শর্ট টাইমের মধ্যে। ওকে, কার কোনো ডাউট থাকলে কোশ্চেন আস্ক করতে পারো। এনি ডাউট? নো স্যার। তোমাদেরকে আমি যেভাবে হোয়াইট বোর্ডে লিখে দেখাচ্ছি, এটা তোমাদের জন্য বেশি কমফোর্টেবল হচ্ছে নাকি পাওয়ার পয়েন্টে দেখাইলে বেশি কমফোর্টেবল হতো? হুইচ ওয়ান? So স্যার white এটা board মেবি বেশি বেশি comfortable. কমফোর্টেবল। বেশি কমফোর্টেবল, স্যার হোয়াইট বোর্ড বেটার। গুড। সো এখানে লিখে Whiteboard. দেখাচ্ছি, মনে হচ্ছে তোমার ক্লাসের মতোই তো, তাই না? ক্লাসে তো এইভাবে আমরা বোর্ডে লিখতাম, তোমরা দেখতাম। তুমি যদি সাথে সাথে লিখে নাও দ্যাটস গুড, জি তুমি স্যার। সাথে সাথে লিখলে আরো ভালো, লেখার সাথে সাথে তোমার প্র্যাকটিসটা হয়ে যাচ্ছে, ভেরি গুড, একদমই একদম সুন্দর মতো প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এক্সামে কোনো প্রেশার আসবে না, টাইম জাস্ট ইউনিভার্সিটি লেভেলে হচ্ছে টাইমটাকে ইউটিলাইজ করতে পারলে, অনেকে দেখবা যে অনেক কম পড়াশোনা করে খুব ভালো রেজাল্ট করে, কারণ কি তাদের ওই টাইম ইউটিলাইজেশনটা ক্যাপাবিলিটি অনেক বেশি। আবার এইসব জিনিস আসলে বেশি সময় ওয়েস্ট করে অনেক অনেক পড়ার তো কোনো বিষয় না, জাস্ট রিয়েলাইজেশনের বিষয়, একবার একটু ভালো করে বুঝতে পারলে। এবং তোমাদের সবারই সেই এজ আসছে বা সেই লেভেলের ম্যাচুরিটি হয়েছে যে তোমরা খুব সহজেই এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারো। তো এটার পিছনে মানে মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন টেবিলে বসে ঘড় ঘড় করে মুখস্থ করার মতো কিন্তু কিছুই না। হ্যাঁ, এই বিষয়গুলো এমন কিছুই না যে প্রচুর পড়তে হবে, একদম না পড়লেই নয়, প্রচুর পড়তে হবে, সারাদিন বই খাতা নিয়ে বসে থাকতে হবে। ভার্সিটির লেখাপড়া এরকম না, সারাদিন পড়াশোনা করার মতো কোনো পড়াশোনার বিষয় কোথাও নাই আমার কাছে মনে হয় আর কি, যদি তুমি একটু বোঝার চেষ্টা করো। আর যদি তুমি ফাঁকিবাজি দাও, আজকে যারা ক্লাস করলে না তারা কি এই জিনিসগুলো এইভাবে বুঝতে পারবে? বই তো তাকে যখন বই থেকে পড়তে হবে তখন তার কাছে মনে হবে যে বিশাল একটা কঠিন সিলেবাস, এই কি একটা কোর্স নিলাম, এই কোর্সটা না নিলেই ভালো হতো, তখন তার কাছে মনে হবে। আর জিনিসগুলো তো খুবই সহজ, সহজভাবে থিঙ্ক করতে হবে এবং সহজভাবে বুঝতে হবে। আচ্ছা, তাহলে নেক্সট টপিকে চলে যাই। আমাদের ফার্স্ট লেকচারটা শেষ, আর আমাদের সেকেন্ড লেকচারের ফার্স্টের দিকে চলে যাই আমরা। এরপরে যে টপিকটা দেখব সেটা খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আমি তোমাদের এটার জন্য একটা ভিডিও দেখাই, ভেরি গুড একটা ভিডিও। দেখো আমরা একটা এক্সপেরিমেন্ট দেখবো, অ্যাকচুয়ালি আমরা লেটেন্ট হিট বা হিট ট্রান্সমিশনটা সম্পর্কে জানবো। দেখো এখানে কি তোমরা দেখতে পাচ্ছ? ইজ ইট ওকে, ক্লিয়ার? জি স্যার। Yes, sir. তাহলে এখানে Yes, দেখো sir. একটা এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্টটা সেট করা হয়েছে, একটা বিকার নেওয়া হয়েছে, গ্লাস বিকার। গ্লাস বিকারের মধ্যে কিছু আইস কিউব, ছোট ছোট বরফের টুকরা, তোমরা তো বাসায়ও তৈরি করো, ফ্রিজের মধ্যে ডাইস থাকে, ডাইসের মধ্যে পানি দিয়ে নিজেরাও অনেক তৈরি করেছো। তো সেই ধরনের বরফ তৈরি করে বরফের টুকরা নেওয়া হয়েছে। সো বরফের টুকরা নিয়ে নিচে দেখো একটা একটা স্ট্যান্ডের উপরে একটা জালি দেওয়া, জালির উপরে এটাকে বিকারটাকে সেট করা হয়েছে, আর নিচে এটা একটা বানসেন বার্নার দেওয়া হয়েছে, বুনসেন বার্নার, যেটা দিয়ে ফ্লেম তৈরি হয় গ্যাস দিয়ে আর কি। গ্যাসের একটা ফ্লেম তৈরি করা, ক্যান্ডেল না, মোমবাতি না, এটা গ্যাস দিয়ে বুনসেন ফ্লেম বলা হয় এটাকে। তো এটা দিয়ে অ্যাকচুয়ালি হিট করা হচ্ছে, একটা এক্সপেরিমেন্ট। তো এক্সপেরিমেন্টে কি করবো আমরা, একটা থার্মোমিটার সেট করে দিব, আইসের মধ্যে একটা থার্মোমিটার সেট করব।
তো দেখো বরফটাকে আমরা যখন ফ্রিজ থেকে বের করেছি, ফ্রিজ থেকে বরফ বের করার সময় ধরে নাও যে তোমার ফ্রিজের টেম্পারেচার ছিল -7, তো তোমার বরফের টেম্পারেচারও -7 বা -5 -6, এক এক ভেরিয়েশন হতে পারে, তো -4 5 6 এর মধ্যেই থাকবে শুরুতেই এই টেম্পারেচার। এখন বের করার সাথে সাথেই ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে টেম্পারেচার কত আসবে বলো তো? বরফের টেম্পারেচার কত আসবে? 0 জিরোতে চলে আসবে, রাইট, জিরোতে চলে আসবে। দেখো এই জিরোতে আসতে কিন্তু খুবই কম সময় লাগে, একদমই বের করার সাথে সাথেই চলে আসবে, তুমি এই সময়টাকে ক্যাচ করতেই পারবে না, এত দ্রুত জিরোতে চলে আসবে। আচ্ছা, এরপরে দেখো হিট দেওয়া হচ্ছে, এই দেখো জিরো জিরো, হ্যাঁ। তো আমি প্রতি মিনিটে টেম্পারেচার রেকর্ড করব যে প্রথম 1 মিনিটে কত হয়। প্রথমেই আমরা শুরুতে দেখলাম জিরো, সো হিট দেওয়া হচ্ছে, দেখো 0 মিনিটে 0, 1 মিনিটে 0, 2 মিনিটে 0, 3 মিনিটে 0, দ্যাট মিনস এটা জিরোই আছে। এখন একটু নাড়িয়ে দিলে দেখো কিছু কিছু আইস কিন্তু মেল্ট হয়ে গিয়েছে, কিছু আইস মেল্ট হয়েছে, বাট অনেক আইস এখনো আনমেল্ট অবস্থায় রয়ে গিয়েছে। আনমেল্ট অবস্থায় থাকার পরেও, কিছু মেল্ট হওয়ার পরেও দেখো টেম্পারেচার কিন্তু নট রাইজিং, টেম্পারেচার নট রাইজিং। তাহলে এখানে কি হচ্ছে, বিষয়টা হচ্ছে কি, এখানে হিট অ্যাবজর্ব হচ্ছে, হিট অ্যাবজর্ব হচ্ছে, বাট টেম্পারেচার ইজ নট রাইজিং। টেম্পারেচার কেন বাড়ে না? তাহলে ওই হিটটা কোথায় যাচ্ছে? হিটটা কি ওয়েস্ট হয়ে যাচ্ছে, বা হিটের কি কোনো ফল আমরা পাবো না? আমরা তো জানি বাইরে থেকে হিট যদি কোনো একটা সিস্টেম অ্যাবজর্ব করে তাহলে তার টেম্পারেচার অবশ্যই বাড়ে, কিন্তু এখানে বাড়ে না কেন? এখানে জিরোই থেকে যাচ্ছে কেন? অবস্থা এখানে, পরিবর্তন স্যার। হ্যাঁ, এখানে কি মিক্স হচ্ছে হচ্ছে। মূলত? এখানে হচ্ছে যে হিটটা অ্যাবজর্ব হচ্ছে, হিট অ্যাবজর্ব হয়ে সলিড সাবস্টেন্সের মধ্যে যে বন্ডিংটা থাকে, স্ট্রং একটা বন্ড থাকে, ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স থাকে, এগুলোকে ওভারকাম করে করে আস্তে 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 করে বন্ডগুলো ভেঙে যাওয়ার কাজে লেগে যাচ্ছে। হিট অ্যাবজর্ব হচ্ছে, বন্ড ভেঙে যাচ্ছে। তার মানে কি, যত সময় পর্যন্ত একটা বন্ডও থাকবে তত সময় পর্যন্ত তো আর হিটের ফল দেখতে পারবো না। কি হবে, হিটটা ওই বন্ড ভাঙার কাজে লেগে যাচ্ছে, এই কারণে আমরা এক্সটার্নালি বা বাইরে থেকে তার কোনো ফলাফল দেখতে পারবো না, দ্যাট মিনস টেম্পারেচার রাইজ হবে না। বাট যখন দেখো এখন কি সম্পূর্ণ বরফ মেল্ট হয়ে গিয়েছে, সম্পূর্ণ বরফ মেল্ট হয়ে গেছে, সম্পূর্ণ বরফ মেল্ট হলে এই যে দেখো হিট হতে হতে একটা সময় টেম্পারেচার রাইজ হয়ে গেল। টেম্পারেচার কোথায়, এই জিরোতে ছিল অনেক সময়, বাট তারপরে কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে আগে দেখা যাচ্ছে 10 মিনিট ধরেও টেম্পারেচার নট রাইজিং ফ্রম জিরো, বাট যখনই সম্পূর্ণ বরফ মেল্ট হয়ে গেল, সম্পূর্ণ বরফ মেল্ট হয়ে গেল, তারপরেই দেখা যাচ্ছে যে খুব দ্রুত টেম্পারেচার বেড়ে বেড়ে 100-এ চলে আসছে। কারণ 100-এ চলে আসার পরে দেখো এই যে স্টিম হওয়া শুরু হয়েছে, 100-এ আসার পরে স্টিম হয়েছে, এখন দেখো স্টিম হচ্ছে 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 হচ্ছে, বাট নট রাইজিং দ্য টেম্পারেচার ফ্রম 100। 100 থেকে কিন্তু টেম্পারেচার আর বাড়ে না। কত সময় পর্যন্ত 100 থাকবে? কেউ কি বলতে পারবা কত সময় পর্যন্ত 100 থাকবে? স্যার সব পানি বয়লিং হওয়ার পর্যন্ত স্যার। যত সময় পর্যন্ত এক কণা ওয়াটারও এর মধ্যে থাকবে তত সময় পর্যন্ত কিন্তু আর টেম্পারেচার 100 থেকে বাড়বে না। তার মানে দেখো মেল্টিং অবস্থায় যত সময় পর্যন্ত আইস ছিল তত সময় পর্যন্ত টেম্পারেচার জিরোতেই রয়ে যাচ্ছে। আবার বয়েলিং এর ক্ষেত্রেও যত সময় পর্যন্ত কোনো ওয়াটার থাকবে তত সময় পর্যন্ত টেম্পারেচার 100 থেকে বাড়ে না। সো এই যে স্টেট চেঞ্জ হওয়ার জন্য যে হিটটা অ্যাবজর্ব হচ্ছে, এই হিটটাকে অ্যাকচুয়ালি আমরা বলি ট্রান্সমিশন অফ হিট বা লেটেন্ট হিট। মেল্টিং এর ক্ষেত্রে আমরা বলি লেটেন্ট হিট অফ ফিউশন, আবার আমরা বয়েলিং এর ক্ষেত্রে এটাকে বলি লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। শুধু হিট অফ ভ্যাপারাইজেশনও বলা হয় অথবা লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশনও বলা হয়। এখানে আমরা হিট অফ ফিশনও বলতে পারি অথবা লেটেন্ট হিট অফ ফিশনও বলতে পারি, দুইটাই বলা হয়। লেটেন্টটা অনেক বইয়ে ইউজ করা হয় না, আবার অনেক বইয়ে সরাসরি স্পেসিফিকভাবে লেটেন্ট ওয়ার্ডটা ইউজ করা হয়। তোমরা বাংলায় যেটাকে শিখেছো সুপ্ত তাপ, সেই বিষয়টা এটা। তাহলে দেখো এখান থেকে আমরা একটু সামারি করতে পারি লেটেন্ট হিট সম্পর্কে, যে লেটেন্ট হিট অ্যাকচুয়ালি কি। লেটেন্ট হিট হচ্ছে যে অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব হবে উইদাউট চেঞ্জিং দ্য টেম্পারেচার, অনলি টু চেঞ্জ দ্য স্টেট। দেখো এক অবস্থা থেকে অন্য অবস্থায় পরিবর্তন হতে যে পরিমাণ তাপ শোষণ হবে, সেই পরিমাণ তাপকেই মূলত আমরা লেটেন্ট হিট বলি। এই ক্ষেত্রে শর্ত হচ্ছে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না, অবস্থার পরিবর্তন হবে কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটবে না। লেটেন্ট হিটের জন্য শর্তটা কি, কন্ডিশন তোমাকে মাথায় রাখতে হবে। ফর দ্য লেটেন্ট হিট টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা গুরুত্বপূর্ণ
পয়েন্ট যেটা তোমাকে মাথায় রাখতে হবে ফর দ্য লেটেন্ট হিট। তো লেটেন্ট হিটে শুধু স্টেট চেঞ্জ হচ্ছে, হিট অ্যাবজর্ব হচ্ছে, বন্ড ব্রেক হয়ে স্টেট চেঞ্জ হচ্ছে, বাট টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট। যখন মেল্টিং এর ক্ষেত্রে লেটেন্ট হিটকে আমরা বলি লেটেন্ট হিট অফ ফিউশন, আবার আমরা ভ্যাপারাইজেশন বা বয়েলিং এর ক্ষেত্রে আমরা এটাকে বলি লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। বয়েলিং এর ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। তাহলে কেউ একজন আনসার করো তো, লেটেন্ট হিটের ক্ষেত্রে কোন প্যারামিটারটা কনস্ট্যান্ট থাকতে হবে? কি কনস্ট্যান্ট থাকে লেটেন্ট হিটের ক্ষেত্রে? টেম্পারেচার। টেম্পারেচার মাস্ট রিমেইন কনস্ট্যান্ট। ওকে, সো এখান থেকে আমরা একটা গ্রাফ যদি দেখি, গুরুত্বপূর্ণ একটা গ্রাফ, সেখান থেকে আমরা স্টেট গুলাকে সুন্দরভাবে আইডেন্টিফাই করতে পারবো। এটা আমি এখানে নিয়ে আসি, তাহলে সহজ হবে। ওকে, বড় হয়ে গেল, আচ্ছা নো প্রবলেম। আচ্ছা দেখো, ফার্স্টে এখানে একটা কার্ভ দেখো, এই কার্ভটাও দেখা হচ্ছে যে -25 থেকে এক টুকরা আইস, যার ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে -25 ডিগ্রি সেলসিয়াস। সো -25 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে দেখো এদিকে হচ্ছে টাইম, রাইট গ্রাফটা হচ্ছে টাইম, এদিকে টাইম। দেখো -25 থেকে 0-তে কত সেকেন্ডে চলে আসছে। ফর এক্সাম্পল তুমি এটা ধরো 1 সেকেন্ড, এটা ধরো 2 সেকেন্ড, এভাবে করে যেতে থাকো 3 সেকেন্ড, এভাবে সময় এদিকে টাইম সেকেন্ডে দেওয়া। ওকে, তাহলে দেখো -25 থেকে 0-তে কোথায় কত সময়ে চলে আসছে? 1 সেকেন্ডে। 1 সেকেন্ডে খুব দ্রুত, 1 সেকেন্ডে খুব দ্রুত চলে আসছে। এখন দেখো এরপরে সময় 2 সেকেন্ড 3 সেকেন্ড চলে যাচ্ছে, এই যে এই পর্যন্ত যদি আসো ভালো একটা সময় চলে যাবে। আমরা যদি কম্পেয়ার করি যে -25 থেকে 0 অনেক টেম্পারেচার ডিফারেন্স, -25 থেকে 0 অনেক টেম্পারেচার ডিফারেন্স, বাট 0 থেকে আর 1 ডিগ্রি বাড়তেও অনেক বেশি সময় লেগে যাচ্ছে। তার মানে এখানে কি হচ্ছে, এই বি থেকে সি, তাহলে এই পার্টটা কি হচ্ছে? তোমাকে যদি আমি কোশ্চেন আস্ক করি বা কোনো একটা এমসিকিউ কোশ্চেন সেট করি যে এই পার্টে কি হচ্ছে, তোমার 4টা অপশন দেওয়া থাকলো বি থেকে সি, বি টু সি, এই পার্টটাকে তুমি কি নাম বলবা? বি টু সি কে কি হিসাবে আইডেন্টিফাই করবা? এই পার্টে এই পার্টটাতে হচ্ছে হিট অ্যাবজর্ব হচ্ছে বাট টেম্পারেচার নট রাইজিং, তার মানে এখানে বন্ড ব্রেক হচ্ছে, আইস কি হচ্ছে? মেল্ট হচ্ছে, আইস মেল্ট হচ্ছে, এই পার্টটাতে আইস মেল্ট হচ্ছে। 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের আইস 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের ওয়াটারে কনভার্ট হচ্ছে। বি থেকে সিতে, বিষয়টা একটু মাথায় রাখো, বি থেকে সিতে কি হচ্ছে? আইসটা বিতে আইসের টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি, বাট এই 0 ডিগ্রিতে আইস নট ওয়াটার, এটা কি আইস, এটা আইস। কোথায়? এটা বিতে। বাট যখন বি থেকে সিতে চলে আসছে, সিতে কি? সিতেও টেম্পারেচার নট রাইজিং, 0 ডিগ্রি, কিন্তু এখানে কি 0 ডিগ্রি নট আইস, এখানে হচ্ছে 0 ডিগ্রির ওয়াটার। বুঝতে পেরেছো? তার মানে 0 ডিগ্রিতে আইসও থাকতে পারে, আবার 0 ডিগ্রিতে ওয়াটারও থাকতে পারে। যখন সম্পূর্ণরূপে ওয়াটার হবে, যে মুহূর্তে সম্পূর্ণরূপে ওয়াটার হবে, তখনই 0 থেকে 1 2 3 4 এভাবে করে আবার টেম্পারেচার বাড়তে থাকবে। তো এটা হলো বি টু সি। দেন দেখো সি থেকে ডি, সি থেকে ডিতে কি হবে? টেম্পারেচার বাড়তে 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 বয়েলিং টেম্পারেচারে রাইজ হবে। সিতে দেখো, সিতে সি পয়েন্টে কি হচ্ছে? সি পয়েন্ট যদি চিন্তা করো, এখানে 0 ডিগ্রির ওয়াটার, এখানে তো আগে লিখেছি, সিতে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এর ওয়াটার। আর ডিতে, পয়েন্ট ডিতে তোমরাই বলো কি হবে? পয়েন্ট ডিতে কি হবে? 100 ডিগ্রি ওয়াটার। 100 ডিগ্রির ওয়াটার, রাইট। দেখো এখানে কিন্তু স্টিম হওয়া শুরু হচ্ছে, শুরু হয় নাই, ডি এর পরে যে শুরু হবে স্টিম হওয়া, তাই না? ডি এর পরে যে শুরু হবে। সো ডি তে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার, যখনই 100 ডিগ্রি সাথে সাথে এখানে স্টিম হওয়া শুরু হয়েছে। এখন দেখো ডি থেকে ই পর্যন্ত টেম্পারেচার আর নট রাইজিং, আবার দেখো টেম্পারেচার রাইজ হচ্ছে না, টেম্পারেচার রাইজ হচ্ছে না। সো এই 100 ডিগ্রিতে আস্তে আস্তে করে ওয়াটারটা ভ্যাপারে কনভার্ট হতে থাকবে, ভ্যাপারে কনভার্ট হতে থাকবে, কনভার্ট হতে 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 ইতে আসলে কি হবে? দেখো ইতে আসলে কি হবে? ই পয়েন্টে, এই পয়েন্টে কি অ্যাট পয়েন্ট ই, এখানে হচ্ছে 100 ডিগ্রি স্টিম,
এখানে হচ্ছে 100 ডিগ্রি ভ্যাপার বা 100 ডিগ্রি স্টিম। ই পয়েন্ট হচ্ছে কোনো ওয়াটার থাকবে না, এখানে সম্পূর্ণরূপে 100 ডিগ্রিতেই থাকবে, 100 ডিগ্রির স্টিম হয়ে যাবে, স্টিম 100 ডিগ্রির স্টিম হবে, 100 ডিগ্রি স্টিম হবে। সো এরপরে দেখো পুরাটাই আবার স্টিমে, যখন সম্পূর্ণরূপে স্টিম হয়ে যাচ্ছে তখন আবার স্টিমের টেম্পারেচার রাইজিং, স্টিমের টেম্পারেচার বেড়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা ফেজ চেঞ্জ বা স্টেট চেঞ্জের জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্টেট চেঞ্জ। এক টুকরা বরফ কিভাবে স্টেটগুলো চেঞ্জ হয়। তো এই যে টার্মটা, এই যে পার্ট ডি থেকে ইতে যে পরিমাণ হিট অ্যাবজর্ব হবে, এই হিটটার নাম হচ্ছে লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। বি থেকে সিতে যে পরিমাণ হিট অ্যাবজর্ব হবে, এই পরিমাণ হিটের নাম হচ্ছে লেটেন্ট হিট অফ ফিউশন। এটাকে কেন লেটেন্ট হিট বলা হচ্ছে, কারণ এখানে টেম্পারেচার রাইজ হচ্ছে না, বাট হিট অ্যাবজর্ব হচ্ছে স্টেট চেঞ্জ করার জন্য। আবার ডি থেকে ইতে এটাকে কেন লেটেন্ট হিট বলা হচ্ছে, এখানেও তোমার হিট অ্যাবজর্ব হচ্ছে, স্টেট চেঞ্জ হচ্ছে না, বাট হিট অ্যাবজর্ব হচ্ছে, মানে হচ্ছে তোমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট, স্টেট চেঞ্জ হচ্ছে, বাট এখানে টেম্পারেচার রিমেইন কনস্ট্যান্ট। এই কারণে এটাকে আমরা বলবো লেটেন্ট হিট অফ ভ্যাপারাইজেশন। কারোর কোনো ডাউট বা কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? No, sir. No, sir. তোমাদের কি এখন ক্লাস আছে কারো? Yes, sir. ও জি, আচ্ছা, sir. Yes, sir. জাস্ট আমি ভেরি জি, sir. কুইকলি অ্যাটেন্ডেন্সটা নিব, একটু ওয়েট করো, উইদিন 2 মিনিটস আশা করি শেষ করে ফেলবো। আমার টাইমের দিকে আসলে খেয়াল নেই, টাইমটা খেয়ালই করি নাই, সরি একটু লেট হয়ে গেল। আমি খুব দ্রুত অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। রেসপন্স প্লিজ। শাহরিয়ার, ইমতিয়াজ, ফাহিম। ইয়েস স্যার। যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হচ্ছে তোমরা চাইলে লিভ নিয়ে নিতে পারো। আশরাফুল ইসলাম নিলয়। Yes, sir. এমডি তারিফুল ইসলাম রিফাত। ইয়েস স্যার। ওকে, ডান। রেদওয়ান ইসলাম, অ্যাবসেন্ট। গাজী এমডি তাহসিনুল জুবায়ের, ওকে, ডান। ইয়েস স্যার। ইয়েস, ডান। সাইফা বিনতে শাহজাহান, অ্যাবসেন্ট। শাহরিয়ার হুসাইন রাফি, ইয়েস স্যার। ওকে, ডান। সাজ্জাদুল আলম, Yes, sir. ওকে, ডান। এমডি মিসবাউল কবির, অ্যাবসেন্ট। শিলা মনি সাহা, Present, sir. ওকে, ডান। MARM সৌরভ, প্রেজেন্ট স্যার। ওকে, ডান। সীমান্ত সাহা, Yes, sir. ওকে, ডান। সাজ্জাম হুসাইন সাফাত, ইয়েস স্যার। ওকে, ডান। সুমন হুসাইন, ইয়েস স্যার। ওকে, ডান। মেহেদি হাসান, প্রেজেন্ট স্যার। ওকে, ডান। খালেদ মাহমুদ, অ্যাবসেন্ট। অন্তু দাস, ইয়েস স্যার। ওকে, ডান। মিদ্দাত গনি, Present, sir. ওকে, ডান। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি সাইফা। স্যার আমার নেট কানেকশনটা চলে গিয়েছিল। স্যার সাইফা, কল করেছি তোমাকে? জি স্যার, আমাকে কল করা হয়েছিল। সাইফা, আইডিটা বলো। স্যার 20 423001।
423001 ওকে সাইফা বিনতে শাহজাহান ওকে ডান sir. Thank you, sir. নেক্সট ইয়াসির আরাফাত Present, sir. ওকে ডান এমডি হাবিব এ এহসান Present, sir. ওকে ডান সাব্বির হুসাইন সোহাগ ওকে ডান তাসিন হাবিব মালিহা অ্যাবসেন্ট এমডি আবু জুনায়েদ রিফাত অ্যাবসেন্ট এমডি তাহমিদুল ইসলাম অ্যাবসেন্ট আব্দুল্লাহ আল মাহমুদ রিয়াজ অ্যাবসেন্ট এমডি আরাফাত হুসাইন Yes, sir. ওকে সুলতান মাহমুদ কৌশির অ্যাবসেন্ট গোলাম মোর্শেদ নিলয় অ্যাবসেন্ট ইরফানুল ইসলাম রাহিদ Yes, sir. ওকে ডান ইস্তিয়াক শাহরিয়া অ্যাবসেন্ট ইস্তিয়াক শাহরিয়ার স্যার নেটওয়ার্কে প্রবলেম করছিল ওকে প্রেজেন্ট ডান সারা মাহজাবিন রিধিতা Present, sir. ওকে ডান তানভীরুল হাসান ভুইয়া Yes, sir. ওকে ডান শেখ তানভীর আলম অ্যাবসেন্ট দারুইশ উল ইসলাম অ্যাবসেন্ট অনন্যা রশিদ কুমকুম Present, sir. ওকে শাহরিয়ার খান সুপ্ত Present, sir. ওকে ডান কাজী তৌহিদুল ইসলাম সম্রাট Yes, sir. ওকে ডান ইস্তিয়াক মাহমুদ রুদ্রা Present, sir. ওকে ডান এমডি শিহাব সাহারার অয়ন Present, sir. ওকে ডান এনিওয়ান এলস কেউ কি বাদ পড়েছো Sir, Rifat MD Abu Junaid, sir. রিফাত আইডিটা বলো রিফাত 1734618. 20417 Sir, 1734618. 34618. ও আচ্ছা 17 34618. 34618 ওকে ডান Yes, sir. Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম আর কেউ ওকে ঠিক আছে তাহলে লিভ নিতে পারো